এই যে জান পাখি, কি করো? তোমাকে কতবার বলেছি আমাকে এসব নামে ডাকবে না? কেন? আমার ইচ্ছা, আমি আমার বউকে যেটা ইচ্ছা ওইটা বলে ডাকবো। কিসের বউ? আমি তোমার বউ হলাম কবে? এখনো হওনি, কিন্তু ভবিষ্যতে হবে। তাই এখন থেকেই বউ বলা প্র্যাকটিস করছি। আমি সুস্থ মস্তিষ্কে মানুষ হলে জীবনেও তোমাকে বিয়ে করতাম না। এসব বলে লাভ নাই সোনা। বিয়ে তো আমি তোমাকেই করব। তাই তুমিও আমাকে জামাই বলা শুরু করে দাও। দেখা যাবে কে কাকে বিয়ে করে। হুম, আমি যেটা বললাম সেটা মনে রেখো। আমি আবার বলছি, আমি কখনো নিজ ইচ্ছায় তোমাকে বিয়ে করব না। আচ্ছা, তাহলে আমার কথাও শুনে রাখো। আমি তোমাকে জোর করে বিয়ে করব না। তুমি নিজ ইচ্ছায় আমাকে ভালোবেসে বিয়ে করবে। তোমাকে নাকি আমি ভালোবেসে বিয়ে করব? হাসালে আমাকে। আচ্ছা, তাহলে দেখা যাক। ওকে, আমিও দেখি কি করো তুমি। আয়ান তখন নদীর রুম থেকে বেরিয়ে তার রুমে যায়। আয়ান তার রুমে গিয়ে খাটে বসে মনে মনে বলে, তুমি কেন বোঝো না নদী? আমি যে সেই প্রথম দেখার পর থেকে তোমাকে ভালোবাসি। তুমি কেন আমার ভালোবাসা বুঝতে পারো না? আয়ান তখন উঠে ওয়াশরুমে চলে যায়। আয়ান গোসল শেষ করতে করতেই চলুন আপনাদের গল্পটা বুঝিয়ে দিই। আমাদের আজকের গল্পের নায়ক আয়ান রহমান ও নায়িকা নদী ইসলাম। আয়ান আর নদী একই ক্লাসে পড়ে। আয়ান নদীদের বাড়িতে থাকে, কারণ নদীর বাড়ি থেকে তাদের ভার্সিটি কাছে। আর আপনাদের তো বলতে ভুলে গেছি, আয়ন ও নদীর মায়েরা হচ্ছে বেস্ট ফ্রেন্ড। তাই আয়ন নদীর বাড়িতে থাকতে কোনো অসুবিধা হয় না। আয়ন আজকে প্রায় 1.5 বছর হলো নদীদের বাড়িতে থাকে। আয়ন প্রথম দেখায় নদীকে দেখে ক্রাশ খায়। সেই মায়াবী চোখ, মায়াবী চেহারা, ঘন কালো চুল। আয়ন নদীদের বাড়িতে আসার 1 মাস পরে আয়ন নদীকে প্রপোজ করে, কিন্তু নদী তাকে রিজেক্ট করে। আর এখন এই দিনগুলো কেমন যাচ্ছে তা তো দেখলেনি। হতভম্ব হয়ে, হায়রে দর্শক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি তো ভুলে গিয়েছি এদিকে আয়নের গোসল শেষ হয়ে গিয়েছে। আর আপনারাও কি যে করেন, আমাকে একটু মনে করিয়ে দিবেন না? আচ্ছা, এখন আপনারা চিন্তা ভাবনা বাদ দেন, গল্পে মনোযোগ দেন। আয়ান তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়। তার পরনে শর্ট প্যান্ট ছিল। ঠিক এই সময় নদী আয়নের রুমে আসে। আয়নকে এই অবস্থা দেখে নদীর চিৎকার দিবে নাকি ঠিক আয়ন দৌড়ে গিয়ে নদীর ঠোঁট জোড়া দখল করে নেয়। নদীর চোখ বড় বড় করে ফেলে। নদী ছোটার চেষ্টা করছিল, কিন্তু সে ছুটতে পারে না। ঠিক তখনই নদী আয়নের ঠোঁটে কামড় বসিয়ে দেয়। আয়ন তখনই নদীকে ছেড়ে দেয়। তখন নদী অন্যদিকে ফিরে যায়। আম্মু তোমাকে খাবার খাওয়ার জন্য ডাকছে। কথাটি বলে নদী এক দৌড়ে তার রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ায়। এইমাত্র হওয়া ঘটনাটির কথা মনে করে তার মুখে তার অজান্তে লজ্জার হাসি ফুটে ওঠে। তারপর নদী নিজেকে স্বাভাবিক করে রুম থেকে বের হয়ে নিচে ডাইনিং রুমে যায়। আয়নও টেবিলে বসেছিল। নদী কিছু না বলে চেয়ার টেনে বসে। কিরে, তোকে বললাম আয়ানকে ডেকে দিতে, আর তুই নিজেই কোথায় উদা হয়ে গেলি? আসলে আমার একটা ফোন এসেছিল, তাই একটু দেরি হয়েছে। আচ্ছা হয়েছে, এখন কথা না বলে খা। আয়ান, তুই খাচ্ছিস না কেন? না আন্টি, খাচ্ছি। সবাই তখন একসাথে খাবার খায়। আয়ন কয়েকবার নদীর দিকে তাকায়, কিন্তু নদী তার দিকে তাকায় না। আয়ন রাতের খাবার শেষ করে নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ আগে নদীর কামড়ের জায়গায় হাত বুলিয়ে মুচকি হাসে। উফ, দুষ্টু মেয়ে একটা। এদিকে যেমন রাগ হচ্ছে, তেমনি নদীর ওপর অপ্রত্যাশিত স্পর্শে তার হৃদস্পন্দন বেড়ে গিয়েছে। আয়ন জানে নদীর বাইরের রুক্ষতার আড়ালে কোথাও একটা নরম মন লুকিয়ে আছে, যেমন হয়তো একদিন ভালোবাসার ছোঁয়া অনুভব করবে। অন্যদিকে নদী তার ঘরে গিয়ে বিছানায় গা এলিয়ে দেয়। আয়নের আশঙ্কিক চুম্বনের দৃশ্যটি চোখের সামনে ভেসে উঠতেই তার গাল লাল হয়ে ওঠে। কেন এতে তার এত ভালো লাগলো? কেন সে সঙ্গে সঙ্গে আয়নকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে পারল না? এই প্রশ্নগুলো তার মনে ঘুরপাক খেতে থাকে। নিজের এই দুর্বলতায় সে কিছুটা বিরক্ত হয়। মোটেও না, আমি ওকে ভালোবাসি না, কখনো না। মনে মনে নিজেকে বোঝানোর চেষ্টা করে নদী। পরে কয়েকদিন স্বাভাবিকভাবে কাটে। আয়ন রোজ নদীর সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু নদী এড়িয়ে যায়। তবে আয়নের চোখে সেই গভীর ভালোবাসা নদীর নজর এড়ায় না। সে বুঝতে পারে ছেলেটা সত্যি তাকে ভালোবাসে, কিন্তু নদীরও জেদ কম নয়। সে কিছুতেই সহজে হার মানতে রাজি না। একদিন বিকেলে নদী বারান্দায় বসে তার পছন্দের বই পড়ছিল। হঠাৎ আকাশ কালো করে বৃষ্টি নামে। দমকা হয় বইয়ের পাতা
উঠতে শুরু করে। নদী তাড়াতাড়ি বই বন্ধ করতে যায়, কিন্তু কয়েকটা পাতা ভিজে যায়। ঠিক তখনই অ্যান ছাতা নিয়ে ছুটে আসে। এই নাও নদী, ভিজে যাবে তো। নদী প্রথমে কিছুটা অবাক হয়, তারপর ছাতাটা নেয়। ধন্যবাদ। বইগুলো ভিজে গেল। হ্যাঁ, কয়েকটা পাতা ভিজে গেছে। তুমি ভেতরে চলো, বৃষ্টিতে ভিজো না। নদী মাথা নেড়ে ভিতরে চলে যায়। আয়ন বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির সৌন্দর্য উপভোগ করতে থাকে। কিছুক্ষণ পর নদী ভেজা বইগুলো হাতে নিয়ে আবার বারান্দায় আসে। তুমি এখনো যাওনি? বৃষ্টিতে ভিজবে তো। আয়ন নদীর দিকে তাকিয়ে বলে, ভিজলে যদি তোমার একটু খারাপ লাগে তাহলে আমি যাব না। নদী থমকে যায়। আয়নের চোখে গভীর এক আকুতি দেখতে পায় সে। এই প্রথম নদীর মনে হয় আয়নের ভালোবাসা হয়তো সত্যি খাঁটি, কিন্তু সঙ্গে সঙ্গে তার জেদি মন আবার জেগে ওঠে। আমার খারাপ লাগবে কেন? যাও তুমি। আয়ন দীর্ঘশ্বাস ফেলে ভেতরে চলে যায়। নদী ভেজা বইগুলো নিয়ে বসে থাকে, আর তার মনে এক নতুন দোলাচল শুরু হয়। আয়নের সরল ভালোবাসা কি তার কঠিন হৃদয় গলাতে পারবে? সেটা এখন দেখার অপেক্ষা। পরের দিন সকালে আয়নের নদী ভার্সিটির জন্য তৈরি হয়। তারা একসাথে নাস্তার টেবিলে বসে। নাস্তা করার পর ভার্সিটির উদ্দেশ্যে বাসা থেকে বের হয় দুজনে। চলো নদী, এই রিকশায় যাই। না, আমার একটু তাড়া আছে, আমি অন্য রিকশায় যাচ্ছি। এই বলে সে আরেকটি রিক্সা ডেকে দ্রুত উঠে বসে এবং ভার্সিটির পথে রওনা হয়। আয়ন অবাক হয়ে নদীর চলে যাওয়া দেখতে থাকে। তার মনে সামান্য দ্বিধা জাগে, তবে সে আর কিছু না বলে নিজের রিকশায় ওঠে। ভার্সিটিতে পৌঁছে আয়ন নদীর জন্য অপেক্ষা করে গেটের কাছে। কিছুক্ষণ পর নদী এসে পৌঁছায়। নদী, নদী যেন তার ডাক শুনতে পায় না। সে তার বান্ধবীদের দিকে এগিয়ে যায় এবং তাদের সাথে হাসি মুখে কথা বলতে শুরু করে। আয়ন হতাশ হয়, কেন নদী তাকে এভাবে এড়িয়ে যাচ্ছে। নদী যখন তার বান্ধবীদের কাছে পৌঁছায়, তাদের মধ্যে শিলা নামের একটি মেয়ে কৌতূহল নিয়ে বলে ওঠে, এই তো নদী, অবশেষে এলি তুই। তার রাস্তায় কি এমন কাজ পড়েছিল যে আয়নের সাথে একটা কথাও বললি না? ছেলেটা তো গেটের সামনে তোর জন্য হাঁ করে দাঁড়িয়েছিল। দেখলেই বোঝা যায় কতটা ভালোবাসে তোকে। আরে বাদ দে তো ওসব, আমার একটু তাড়া ছিল বুঝলি। এখন বল, তোরা কেমন আছিস? অনেকদিন পর তোদের সাথে মন খুলে আড্ডা দেব ভাবছিলাম। ক্লাসের লেখাপড়ার কি খবর? তোদের অ্যাসাইনমেন্টগুলো শেষ হয়েছে? তোর তাড়া ছিল বুঝি, নাকি ইচ্ছে করে এড়িয়ে গেলি? আমরা তোকে ভালো করেই চিনি নদী। আর আয়ন ছেলেটা সত্যি খুব ভালো, সবসময় তোর আশেপাশে ঘুরঘুর করে, তোর খেয়াল রাখে, অথচ তুই এমন ভাব করিস যেন ওকে চিনিসই না। এটা কিন্তু একদমই ঠিক করছিস না, ছেলেটার কষ্ট হয়, বুঝিস না? হ্যাঁ রে নদী, সাইমা ঠিক বলছে। আয়ন তোকে কতটা ভালোবাসে সেটা তো আমরা সবাই দেখতে পাই। তুই কেন ওর ভালোবাসার এতটুকুও দাম দিস না? কী সমস্যা তো ছেলেটার সাথে? দেখতেও তো ভালো, পড়াশোনাতেও ভালো, আর সবচেয়ে বড় কথা তোকে মন থেকে ভালোবাসে। এমন ছেলে কজন পাই বলতো? তোরা থাম তো, তোদের আর কোনো কথা নেই, সব সময় ওই এক কথা। আমি কি করব আর কি না করব সেটা আমার ব্যাপার, তোদের তো মাথা ঘামানোর দরকার নেই। আর আয়ান ভালোবাসে নাকি ঘাস কাটে সেটা নিয়েও আমার কোনো মাথা ব্যথা নেই। এখন চল তো, ক্লাস শুরু হয়ে যাবে। বলে নদী তার বান্ধবীদের সাথে ক্লাসের দিকে পা বাড়ায়। তার মুখের কঠিন ভাব দেখে বোঝা যায় আপাতত এই বিষয়ে আর কোনো আলোচনা করতে সে রাজি নয়। তার বান্ধবীরা একে অপরের দিকে তাকায়। নদীর এই জেদ আর অন্ধ ভালোবাসাকে স্বীকার করার প্রবণতা তাদের হতাশ করে। তারা জানে নদী বাইরের এই কঠিন আবরণের নিচে কোথাও একটা নরম মন লুকিয়ে আছে, কিন্তু সেই মন কবে আয়নের ভালোবাসার স্পর্শ অনুভব করবে সেটা এখন দেখার বিষয়। কিছুক্ষণ পর ক্লাসের ঘন্টা বাজে এবং শিক্ষক ক্লাসে প্রবেশ করেন। পুরো ক্লাস জুড়ে নদী একবারের জন্য আয়নের দিকে তাকায়নি। আয়ন কয়েকবার চেষ্টা করেও নদীর দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হয়। তার মনটা আরও খারাপ হয়ে যায়। ক্লাস শেষে আয়ন তার বন্ধুদের সাথে ভার্সিটির ক্যান্টিনে যায়। সেখানে তাদের মধ্যে আলোচনা শুরু হয়। কিরে দোস্ত, নদী তো তোকে একদম পাত্তাই দিচ্ছে না। তুই কেন তার পিছনে এত সময় নষ্ট করছিস? তুই জানিস কতগুলো মেয়ে তোকে পছন্দ করে। তুই চাইলে তাদের মধ্যে যে কারোর সাথে একটা সম্পর্ক তৈরি করতে পারিস, কিন্তু আমি সত্যি বুঝতে পারছি না তুই কেন শুধু নদীর পিছনে পড়ে আছিস। হ্যাঁ, সাহেব ঠিক বলছে। তুই একটু চোখ খুলে দেখ আয়ান, তোর আশেপাশে কত ভালো ভালো মেয়ে আছে, সবার মনোযোগ তোর দিকে।
আর তুই কিনা সেই নদীর জন্য পাগল যে তোকে ফিরেও তাকায় না। এটা তো তোর মূল্যবান সময় অপচয় ছাড়া আর কিছুই না। তোমরা নদীর কথা কিছুই বোঝো না। আমি তাকে ভালোবাসি। আমার কাছে অন্য কোনো মেয়ের কোনো গুরুত্ব নেই। আমি যদি কারোর সাথে সম্পর্ক করি সেটা শুধু নদীর সাথেই হবে। আর আমি বিশ্বাস করি একদিন নদী ঠিকই আমার হবে। আমি তাকে নিজের করেই ছাড়বো। আয়নের দৃঢ় প্রতিজ্ঞা শুনে তার বন্ধুরা চুপ হয়ে যায়। তারা জানে আয়ন যখন কোনো কিছু স্থির করে তখন তাকে সেই পথ থেকে সরানো কঠিন। তারা একে অপরের দিকে তাকায়। তাদের চোখে বন্ধুর জন্য কিছুটা উদ্বেগ এবং কিছুটা বিস্ময়। তারা বুঝতে পারে আয়নের ভালোবাসা কতটা গভীর, কিন্তু নদীর কঠিন হৃদয় কবে সেই ভালোবাসায় সাড়া দেবে সেটাই এখন দেখার অপেক্ষা। ভার্সিটিতে সাংস্কৃতিক প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হলো। এই ঘোষণা শুনে সকল শিক্ষার্থীদের মধ্যে এক নতুন উদ্দীপনা সৃষ্টি হয়। কে কোন প্রতিযোগিতায় অংশ নেবে তা নিয়ে আলোচনা শুরু হয়। জল্পনা কল্পনা এবং আলোচনা। সেই সময় আয়ান এবং তার বন্ধুদের মধ্যে কথোপকথন চলছিল। কিরে আয়ান, তুই কি ভাবলি? এবারও কিন্তু আমাদেরকেই ফার্স্ট প্রাইজটা নিতে হবে, অন্য কাউকে সুযোগ দেওয়া যাবে না। হ্যাঁ সাহিব, তুই একদম ঠিক বলছিস। আমাদের প্র্যাকটিসও বেশ ভালোই চলছে। ইনশাল্লাহ এবারও আমরাই প্রথম পুরস্কারটা ছিনিয়ে আনবো। হ্যাঁ, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। প্র্যাকটিস তো আমরা নিয়মিত করছি, বাকিটা আল্লাহর হাতে। তবে আমার মনে হয় আমরা ভালো কিছুই করতে পারবো। দর্শক, আপনারা হয়তো ভাবছেন তারা কোন প্রতিযোগিতার কথা বলছে এবং কিসের প্রথম পুরস্কার নিয়ে এত আলোচনা করছে। আসলে আপনাদের জানাতেই ভুলে গেছি যে আইন এবং তার বন্ধুরা অসাধারণ নাচতে পারে। তারা প্রতিবার কলেজের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং তাদের মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে তোলে। তাদের নাচের দক্ষতা এটাই প্রশংসিত যে শিক্ষক এবং শিক্ষার্থীরা সকলে তাদের পারফরমেন্সে মুগ্ধ হন। এর ফলস্বরূপ যে কোনো নাচের প্রতিযোগিতায় তারা সাধারণত প্রথম পুরস্কার অর্জন করে থাকে। তবে অ্যাঞ্জা তো গভীরভাবে কাউকে ভালোবাসতে পারে সে সম্পর্কে নদী একেবারে অবগত নয়। আয়নও তার দুই বন্ধু সাইফ এবং আকাশ হাই স্কুল জীবন থেকে একে অপরের সাথে অবিচ্ছেদ্য। তাদের বন্ধুত্ব সময়ের সাথে সাথে আরও দৃঢ় হয়েছে এবং তারা একসাথে পড়াশোনা করছে। তবে আয়ন যখন নদী ভার্সিটিতে ভর্তি হয় তখন তার বন্ধুরা এক বছরের জন্য অন্য জায়গায় ছিল, কিন্তু এই বছর তারা আবার একই ভার্সিটিতে ভর্তি হয়েছে এবং তিন বন্ধু আবারও একত্রিত হয়েছে। তাই তারা এই বছর ভার্সিটিতে নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে এবং সেই লক্ষ্যেই তারা আলোচনা করছে। সাংস্কৃতিক প্রতিযোগিতার দিন যত ঘনিয়ে আসছে তত এই ভার্সিটির আনাচে কানাচে উত্তেজনা বাড়ছে। শিক্ষার্থীদের মধ্যে চাপা গুঞ্জন, কে কোন বিভাগে সেরা হবে, কার পরিবেশনা সবচেয়ে নজর কাড়বে, এ নিয়েই তাদের জল্পনা কল্পনা। ভার্সিটির মাঠ সেজে উঠেছে বর্ণিল আলোয়। মঞ্চ তৈরি কাজই প্রায় শেষের দিকে। চারিদিকে উৎসবের আমেজ। সেদিন ভার্সিটিতে গাছের ছায়ায় বসে আয়ন ও তার বন্ধুরা আসন্ন প্রতিযোগিতা নিয়ে আলোচনা করছিল। আয়ান, আর তো বেশি দিন নেই। আমাদের নাচের ফাইনাল কোরিওগ্রাফিটা আরেকবার ঝালিয়ে নেওয়া দরকার। কোথায় কে কোন স্টেপ ভুল করছে সেটা এখনই ধরে ফেলতে হবে। আমার মনে হয় কিছু জায়গায় আমাদের আরও প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ সাহেব ঠিক বলছে। আমরা আলাদাভাবে প্র্যাকটিস করছি ঠিকই, কিন্তু একসাথে নাচলে ছোটোখাটো ভুল বের হতে পারে। বিশেষ করে ওই জাম্পের সিকোয়েন্সটায় আমার একটু সমস্যা হচ্ছে। আর আয়ান, তোর লিড মুভগুলো কিন্তু একদম পারফেক্ট চাই। ওগুলোই তো আসল চমক। তোদের কথা ঠিক, আমরা এতদিন ধরে প্র্যাকটিস করছি, শেষ মুহূর্তে কোনো ভুল হওয়া উচিত না। তাহলে আজ বিকেলে আকাশের বাসায় গিয়ে আমরা সবাই একসাথে প্র্যাকটিস করি। আমার মনে হয় একবার ফাইনাল রিহার্সাল দিলে আমাদের আত্মবিশ্বাস আরও বাড়বে। হ্যাঁ, আমার বাড়ি তো খোলাই আছে। মা আর বোন তো এখনও ফেরেনি। আমরা আরামে প্র্যাকটিস করতে পারবো। সাউন্ড সিস্টেমও সেট করা আছে, শুধু তোদের জন্য অপেক্ষা করছি। দুপুরে যখন খাবারের সময় আয়ন কিছুটা ইতস্তত করে, তার আন্টির কাছে গিয়ে দাঁড়ায়।
আন্টি, একটা কথা ছিল। হ্যাঁ বাবা, বলো কি বলবে? কিছু দরকার? তোমার মুখটা এমন শুকনো কেন? শরীর খারাপ লাগছে নাকি? না আন্টি, শরীর ঠিক আছে। আসলে ভার্সিটির সাংস্কৃতিক প্রতিযোগিতায় আমি আর আমার বন্ধুরা একটা নাচের পারফরমেন্স করব। তো আজ রাতে আমরা আকাশের বাসায় সবাই মিলে শেষ মুহূর্তের প্র্যাকটিস করব। তাই আজ রাতে আর আমার বাসায় ফেরা হবে না, যদি কিছু মনে না করেন আর কি। ও তাই নাকি? তুই নাচতে পারিস? বিশ্বাস কর বাবা, আমি তো ঘুণাক্ষরেও টের পাইনি। কই, আমাকে তো কখনো একটু আভাস দিসনি এত বড় প্রতিভা লুকিয়ে রেখেছিস। আরে না আন্টি, প্রতিভার কই, একটু একটু পারি আর কি, বন্ধুদের সাথে শখের বসে। আসলে প্রতিযোগিতায় নাম দিয়েছি, তাই একটু সিরিয়াসলি প্র্যাকটিস করতে হচ্ছে। ঠিক আছে বাবা, যা মন দিয়ে প্র্যাকটিস করিস। আর হ্যাঁ, ভালো করে খেয়াল রাখিস নিজের, রাতে বেশি দেরি করিস না। সে সময় নদীও ডাইনিং রুমে এসে দাঁড়িয়েছে এবং তাদের কথোপকথন শুনছিল। আয়নের নাচের কথা শুনে সে কিছুটা অবাক হয়। এতদিন ধরে এই বাড়িতে আছে, অথচ ছেলেটার এত গুণ সম্পর্কে সে কিছুই জানতো না। তার মনে একটা চাপা কৌতূহল জন্ম নেয়। নদী নিজের মনে বলে, এই ছেলেটা সত্যিই এত কিছু পারে, নাচও জানে। বাহ, লুকোনোর প্রতিভা তো কম নয়। কখনো তো মুখ ফুটে কিছু বলেনি, দেখাই যাক নাচে কতটা পারদর্শী তুমি। দুপুরের খাবার শেষ করে আয়ন তার বন্ধু আকাশের বাসার উদ্দেশ্যে রওনা হয়। তার মনে আসন্ন প্রতিযোগিতার উত্তেজনা। নদী অজানিত এক মুগ্ধতা হয়তো ধীরে ধীরে তার প্রতি জন্ম নিচ্ছে, যদিও সেটার বিষয়ে এখনো কারোর স্পষ্ট ধারণা নেই। আয়ন তার বন্ধুদের সাথে প্র্যাকটিসের জন্য আকাশের বাসায় রওনা হওয়ার পর পুরো দুপুর এবং বিকেল জুড়ে নদীর মধ্যে এক অদ্ভুত অস্থিরতা কাজ করতে থাকে। সে বুঝতে পারছিল না কেন তার এমন লাগছে। একটা চাপা শূন্যতা যেন তার বুকের ভিতর খাঁকা করছিল। আসলে সে অজান্তেই আয়নকে মিস করছিল। ছেলেটার নীরব উপস্থিতি, তার সরল চাহনি, সব কিছু যেন আজ তার অনুপস্থিতিতে অন্যরকম লাগছিল। অন্যদিকে আয়ন তার বন্ধুদের সাথে আকাশদের পাশেই পৌঁছে নাচের প্র্যাকটিসে মন দেয়, কিন্তু তার মন বারবার অন্যদিকে ছুটে যাচ্ছিল। নদীর মুখটা তার চোখের সামনে ভেসে উঠছিল। কেন নদী তার সাথে এমন ব্যবহার করে? কেন এত ভালোবাসার এতটুকু দাম দেয় না? এই ভাবনাগুলো তাকে কিছুটা ডিস্টার্বও করে তোলে। তবে বন্ধুদের তাড়া দেওয়ায় সে নদীর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে এবং নাচের দিকে মনোযোগ দেয়। প্র্যাকটিসের এক ফাঁকে যখন তারা একটু বিশ্রাম নিচ্ছিল, তখন তাদের মধ্যে কথোপকথন শুরু হয়। কিরে আয়ান, আজ তোর মুভগুলোতে সেই আগের এনার্জিটা কই? কয়েকটা স্টেপে তো ভুলও করলি, কি হয়েছে তোর? শরীর খারাপ লাগছে নাকি? হ্যাঁ দোষ, আমিও সেটাই ভাবছিলাম। তুই না আমাদের টিমের সেরা ডান্সার, তোর থেকে তো একটা ভুলও আশা করি না। আজ কি হয়েছে? তোর মনটা অন্যদিকে, কোনো সমস্যা? না রে, তেমন কিছু না, একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম আর কি। আসলে কালকের প্রতিযোগিতার কথা ভাবছিলাম, একটু নার্ভাস লাগছে হয়তো। নার্ভাস হওয়ার কি আছে? আমরা তো কতবার মঞ্চে উঠেছি, আর আমাদের প্র্যাকটিসও তো ভালোই হয়েছে। তুই বরং নদীর কথা একদম মাথা থেকে ঝেড়ে ফেল। ওই তোকে পাত্তাই দেয় না, আর তুই কিনা তার চিন্তায় মগ্ন। একদম ঠিক বলছিস সাহেব, যে তোকে পাত্তা দেয় না তার জন্য ভেবে লাভ কি? বরং নিজের পারফরমেন্সের দিকে মন দে। কালকেরটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা আবার চ্যাম্পিয়ন হতে চাই। তোরা ভুল বুঝছিস, নদীর সাথে আমার ব্যক্তিগত কিছু ব্যাপার আছে, সেটা নিয়ে এখন কথা বলতে চাই না। তবে এটা সত্যি যে কালকের প্রতিযোগিতা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমি কোনো ভুল করতে চাই না। এখন চল আমরা আবার প্র্যাকটিস শুরু করি, এবার দেখবি আমার এনার্জি। অ্যান উঠে দাঁড়ায় এবং আবার নাচের মুদ্রাগুলো অনুসরণ করতে শুরু করে। তার চোখে মুখে দৃঢ় সংকল্প। সে একদিকে যেমন নদীর চিন্তাকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছে, তেমনি কালকে প্রতিযোগিতায় সেরাটা দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। তার বন্ধুরা একে অপরের দিকে তাকায়। তারা জানে আয়নের মনের গভীরে কিছু একটা চলছে, যা তাদের অজানা।
সেদিন রাতে নদীর চোখে ঘুম আর আসছিল না। কেন তার এমন হচ্ছে সে নিজেও ঠিক বুঝতে পারছিল না। সারাক্ষণ তার মনে ভেসে উঠছিল শুধু আয়নের মুখ, কালকে দুপুরে তার আন্টির সাথে আয়নের কথোপকথন, তার নাচের প্রতি আগ্রহের কথা। সব কিছু নদীর মনের ভেতর তোলপাড় করছিল। ছেলেটা এত কিছু পারে, অথচ কখনো মুখ ফুটে কিছু বলেনি। এই ভাবনাই তাকে অস্থির করে রেখেছিল। পরের দিন সকালে নদী নাস্তা সেরে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়। ভার্সিটিতে পৌঁছে সে দেখতে পায় আয়ন তার বন্ধুদের সাথে শহীদ মিনারে বসে আড্ডা দিচ্ছে। নদীর চোখে চোখ পড়তে আয়ন হাসি মুখে তার দিকে এগিয়ে আসে। শুভ সকাল আমার লক্ষ্মীটি। রাতে কি আমার কথা ভেবে ঘুম হয়নি বুঝি? তোমার ওই মায়াবী মুখটা আমারও চোখের সামনে ভাসছিল সারা রাত। তোমাকে কতবার বলেছি আমাকে ওসব নামে ডাকবে না। আর আমার ঘুমের কি হয়েছে না হয়েছে সেটা তোমার জানার দরকার নেই। যাও তো এখান থেকে, আমার কাজ আছে। কাজ তো থাকবেই, আমার লক্ষ্মী বউয়ের কত কাজ, কিন্তু একটু সময় কি আমার জন্য বের করা যায় না? কালকের প্রতিযোগিতার জন্য একটু শুভকামনা তো জানাতে পারো। তোমার একটা মিষ্টি হাসি আর একটা অল দ্য বেস্ট আমার সব টেনশন দূর করে দেবে। কিসের প্রতিযোগিতা আর কিসের শুভকামনা? যাও বলছি, আমার একদম ভালো লাগছে না। তোমাদের এসব নাটক আমার মোটেও পছন্দ না। নাটক বলছো? নদী, আমার প্রতিটি কথা সত্যি। আমার এই মনটা শুধু তোমার জন্যই পাগল। তুমি কি সত্যি আমার ভালোবাসার এতটুকুও দাম দেবে না? আমি তোমাকে আগেও বলেছি আর আবারও বলছি, আমার জীবনে তোমার কোনো স্থান নেই। দয়া করে আমাকে বিরক্ত করা বন্ধ করো। এই কথাগুলো বলে নদী দ্রুত সেখান থেকে চলে যায়। আয়ন কিছুক্ষণ সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। নদীর কঠিন আর বিরক্তপূর্ণ ব্যবহার তার মনে গভীর ক্ষত সৃষ্টি করে। তার বন্ধুরা এগিয়ে এসে তার কাঁধে হাত রাখে। বাদ দে দোস্ত, তুই কেন এত পাত্তা দিস ওকে? দেখছিস তো ও কেমন ব্যবহার করছে। হ্যাঁ আয়ান, তুই বরং নিজের দিকে মন দে। কালকের প্রতিযোগিতার কথা ভাব। নদীর জন্য মন খারাপ করে নিজের পারফরমেন্স খারাপ করিস না। আয়ন দীর্ঘশ্বাস ফেলে বন্ধুদের দিকে তাকায়। তার চোখে হতাশার ছাপ স্পষ্ট, তবে সেই হতাশার মধ্যেও কোথাও যেন এক ক্ষীণ আশা এখনও টিকে আছে। সাংস্কৃতিক প্রতিযোগিতার সেই বিশেষ দিনটি সকাল থেকেই ভার্সিটির চিত্রটা ছিল অন্যরকম। ঝলমলে পোশাকে সেজে আসা ছাত্রছাত্রীদের কলকাকলিতে মুখরিত প্রাঙ্গণ, রঙিন ব্যানার আর ফেস্টুনে উৎসবের আমেজ। অডিটোরিয়ামের বাইরে লম্বা লাইন, ভেতরে তিল পরিমাণের ঠাঁই নেই। সকালের মনে উত্তেজনা, কে হবে সেরা, কোন পরিবেশনা মন জয় করে নেবে। ঘড়ি কাটা যখন ঠিক 10টা ছিল, পর্দা উঠল, শুরু হলো একের পর এক মনোমুগ্ধকর পরিবেশনা। গান, নাচ, আবৃত্তি, নাটক, কত রকমের প্রতিভার ঝলকানি। দর্শকরাও যেন মনোমুগ্ধকর প্রতিটি পরিবেশনায়। শেষে করতালি আর উৎসবে ফেটে পড়ছিল অডিটোরিয়াম। নদীর মন অবশ্য পুরোপুরি মঞ্চে ছিল না। কিছুক্ষণ পরপরই তার চোখে ভিড়ের মধ্যে আয়নকে খুঁজে ফিরছিল। কোথায় গেল ছেলেটা? তাদের নাচের কথা তো শুনেছিল, তবে এখনও কেন দেখানি। একটা চাপা অস্থিরতা তাকে গ্রাস করছিল। বেশ কয়েকটি পরিবেশনার পর যখন বিরতি ঘোষণা করা হলো, নদীর বান্ধবী শিলা তার হাত ধরে টেনে বাইরে নিয়ে এলো। কিরে নদী, তুই এমন আনমনা হয়ে আছিস কেন? কারোর জন্য অপেক্ষা করছিস নাকি? থুর, কার জন্য অপেক্ষা করব? এমনিতে একটু অন্যমনস্ক লাগছিল। মিথ্যে বলিস না তো নদী, আমরা ঠিকই বুঝতে পারছি তুই কার কথা ভাবছিস। ওই যে কাল রাতে শুনলাম আয়ান আর তার বন্ধুরা নাকি ফাটাফাটি নাচে। দেখবি আজকেই বাজিমাত করবে। সত্যি বলছিস? ওরা কি সত্যি এত ভালো নাচে? আমি তো কখনো দেখিনি। দেখবি আর কি, একটু পরে তো ওদের পালা, অপেক্ষা কর। বিরতির পর আবার শুরু হলো অনুষ্ঠান। একের পর এক দল এসে তাদের প্রতিভা দেখিয়ে গেল। অবশেষে সেই মাইন যখন এলো, যখন মাইকে ঘোষণা করা হলো, এখন আপনাদের সামনে নৃত্য পরিবেশনা করতে আসছে আয়ন, সাইফ ও আকাশ। যেন কোনো সিনেমার হিরোর আগমন। ঠিক তেমনই স্টাইলে মঞ্চে প্রবেশ করলো আয়ন এবং তার দুই বন্ধু। তাদের পোশাক ঝলমলে আলো পড়তেই এক অসাধারণ দৃশ্যের সৃষ্টি হলো। দর্শকদের মধ্যে গুঞ্জন শুরু হলো, যেন সবাই জানে এদের পারফরমেন্স কতটা বিশেষ হতে চলেছে। তারপর শুরু হলো সেই জাদু। নাচের তালে তালে তাদের শরীর যেন কথা বলছিল। প্রতিটি মুদ্রা, প্রতিটি পদক্ষেপ নিখুঁত, শক্তিশালী এবং আবেগপূর্ণ।
এনার্জি এতটাই ছিল যে অডিটোরিয়ামের সামনের সারির কিছু শিক্ষার্থী নিজেদের আসনে স্থির থাকতে না পেরে দাঁড়িয়ে গিয়ে হাততালি দিতে শুরু করলো। কেউ কেউ তো হালকা কোমর দোলাতে শুরু করে। শিক্ষকরা, যা সাধারণত গম্ভীর হয়ে বসে অনুষ্ঠান দেখেন, তারাও আজ মুগ্ধ। তাদের ঠোঁটের কোণে হালকা হাসি, চোখে প্রশংসা। ভেতরে হয়তো তাদেরও ইচ্ছে করছিল মঞ্চে গিয়ে দুপা নাচতে, কিন্তু নিজেদের পদমর্যাদার কথা ভেবে সেই ইচ্ছে দমন করে রাখলেন। আয়নের প্রতিটি লিড মুভ ছিল অসাধারণ। তার চোখে মুখে নাচের প্রতি গভীর ভালোবাসা স্পষ্ট। নদীর চোখে যেন তার উপর আটকে গেল। এই সেই ছেলে যে সেই শান্ত, সবসময় তার আশেপাশে ঘুরঘুর করা ছেলেটা। তার মধ্যে এত প্রতিভা লুকিয়েছিল সে ভাবতেও পারেনি। বিস্ময়ে তার মুখ হাঁ হয়ে গিয়েছে। যখন তাদের পরিবেশনা শেষ হলো, অডিটোরিয়াম জুড়ে যেন ঝড় উঠল। মুহূর্তেই করতালি, চিৎকার আর শীষের আওয়াজ কান পাতা দেয়। অ্যান অ্যান, লাভ ইউ, উই লাভ ইউ, এসব স্লোগানে মুখরিত হয়ে উঠল চারপাশ। নদীর কানেও সেই চিৎকারগুলো পৌঁছাচ্ছিল, আর তার মনের ভেতর তখন এক নতুন আলোড়ন। আইনের প্রতি এতদিন ধরে যে অবজ্ঞা আর ঔদাসীন্য ছিল, সেই জায়গাটাও যেন ধীরে ধীরে বিস্ময় আর মুগ্ধতায় ভরে উঠেছিল। সাংস্কৃতিক প্রতিযোগিতার উত্তেজনাপূর্ণ দিন শেষে যখন আইন ক্লান্ত শরীরে বাড়ি ফিরে, তখন দরজার কাছেই তার আন্টির সাথে দেখা হয়। নদীর মা তার দিকে তাকে একগাল হাসেন। এসেছিস বাবা? খুব টায়ার্ড? হ্যাঁ আন্টি, একটু ক্লান্ত তো লাগছে, তবে খুব ভালো লাগছে। প্রোগ্রামটা খুব জমেছিল। তুই এত সুন্দর নাচিস, এটা তো আমি স্বপ্নেও ভাবিনি। আজ কলেজে ফেসবুক পেজে তোর নাচের ভিডিওটা দেখলাম। বিশ্বাস কর, আমি তো মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর মুভমেন্ট, এত এনার্জি। আমার তো মনে হচ্ছিল যেন আমিও মঞ্চে গিয়ে নাচি। ও, আপনি দেখেছেন? তেমন কিছু না আন্টি, বন্ধুরা মিলে একটু চেষ্টা করেছিলাম আর কি। আসলে নাচের প্রতি আমার একটু দুর্বলতা আছে। একটু চেষ্টা? তুই তো রীতিমতো আগুন লাগিয়ে দিয়েছিস বাবা। সবাই শুধু তোর আর তোর বন্ধুদের কথাই বলছে। নদীর বাবাও ভিডিওটা দেখে খুব প্রশংসা করছিল। সত্যি বলছেন আন্টি? আপনারা পছন্দ করেছেন, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। বলছিল ছেলেটার এত গুণ আগে কেন দেখিনি। পছন্দ করিনি মানে? দারুণ হয়েছে। কাল তোকে একটা স্পেশাল রান্না করে খাওয়াবো। তোর এই সাফল্যের জন্য ছোট্ট একটা উপহার আমার তরফ থেকে। আয়নের মুখ খুশিতে ভরে ওঠে। নদীর মায়ের এই অকুণ্ঠ প্রশংসা সব তার ক্লান্তি যেন এক মুহূর্তে দূর করে দেয়। তবে তার মনের মধ্যে এক কোণে তখন একটি প্রশ্ন উকি দেয়। নদী কি তার নাচ দেখেছে? তার কেমন লেগেছে? সে কঠিন মনে কোনো পরিবর্তন হয়েছে কি? সন্ধ্যা নেমেছে। দিনের আলো ফ্যাডিং হয়ে চারপাশ আবজা হয়ে আসছে। আইন সারা বাড়ি খুঁজেছে নদীকে, কিন্তু কোথাও তার দেখা মেলেনি। অবশেষে তার মনে হয় ছাদে হয়তো থাকতে পারে। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ছাদে ওঠে। ছাদে পৌঁছে আয়ন দেখে নদী আফসা ছাদের এক কোণে দাঁড়িয়ে, মুখটা আকাশের দিকে ফিরানো। অস্তরাগের শেষ আলো তার চুলে এসে পড়ছে। আয়ন সপ্তপনে তার কাছে যায়। এখানে একা দাঁড়িয়ে কি দেখছো? আমার চাঁদ? আকাশেও কি আমার ছবি ভেসে বেড়াচ্ছে? তোমাকে কতবার বলতে হবে? ওসব বাজে কথা আমার একদম ভালো লাগে না। আর তুমি এখানে কি করছো? যাও এখান থেকে। কেন যাব? আমার চাঁদের পাশে একটুখানি দাঁড়ালে কি খুব অসুবিধা হবে? কালকের অনুষ্ঠানে তোমার নীরব দর্শক হয়েছিলাম। তোমার কি মনে হয় কেমন নেচেছিলাম আমরা? তোমাদের নাচ ভালো হয়েছে তাতে কি? সবাই তো ভালোই পারফর্ম করেছে। শুধু ভালো? এতটুকুই? তোমার কি একটু ভালো লাগেনি? এতটুকুও মুগ্ধ হওনি? বিশ্বাস করো, যখন নাচছিলাম আমার মনে শুধু তুমি ছিলে। প্রতিটা মুভমেন্টে আমি যেন তোমাকেই খুঁজেছি। তুমি থামবে? আমার একদম ভালো লাগছে না তোমার এসব কথা। সব সময় এক এক রকম নাটক। যাও এখান থেকে। নাটক নয় নদী, এটা আমার সত্যি ভালোবাসা। তুমি কেন বুঝতে পারছো না? কেন এত দূরে সরিয়ে রাখো নিজেকে? একটা সুযোগও কি দেবে না আমাকে তোমার মনের কাছাকাছি আসার? আমার মন পাথর, যেখানে ভালোবাসার কোনো জায়গা নেই। তুমি শুধু শুধু চেষ্টা করছো। যাও এবার, আমার একা থাকতে ভালো লাগছে।
নদীর কঠিন কথাগুলো আয়নের বুকে ছুরির মতো বিঁধে। সে কিছুক্ষণ নীরবে নদীর পাশে দাঁড়িয়ে থাকে, তারপর ধীরে ধীরে ছাদ থেকে নেমে যায়। নদীর শীতলতা তার ভালোবাসার উষ্ণতাকে যেন ক্রমশ নিস্তেজ করে দিচ্ছে। রাতের নীরবতা নদীর চারপাশ ঘিরে ধরে। বিছানার এপাশ ওপাশ করতে করতে তার কিছুতেই ঘুম আসছিল না। সারাদিনের ঘটনাগুলো তার মনের মধ্যে আনাগোনা করছিল, বিশেষ করে যাদের আয়নের সে ব্যথতর চাউনি আর তার ভালোবাসার আকুতি। নদীর হৃদয়ে গভীরে কোথাও যেন একটা মৃদু কম্পন সৃষ্টি করেছিল। আজ কেন যেন আয়নের রোমান্টিক কথাগুলো তার কাছে আগের মতো বিরক্তিকর মনে হচ্ছিল না, বরং তার মনে এক ধরনের চাপা অস্বস্তি অনুভব হচ্ছিল। হঠাৎ করে তার মনে হয় আয়নের জন্য তার বুকের ভেতরটা একটু হলেও ধূপ করে উঠেছে। একটা অজানা অনুভূতি যা সে আগে কখনো অনুভব করেনি। এই প্রথম তার মনে হয় আয়নের প্রতি তার মনের কঠোরতা হয়তো কিছুটা হলেও কমেছে, কিন্তু সঙ্গে সঙ্গে তার ভেতরে জেদি মন জেগে ওঠে। নদী নিজের মনে নিজের সাথেই ঝগড়া করছে। না, একদম না, এটা হতে পারে না। আমি আয়ানকে ভালোবাসতে পারি না, কখনো না। ও শুধু একটা বিরক্তিকর ছেলে। ওর এইসব মিষ্টি কথা আর নাটক আমি ঘৃণা করি। আমার শুধু খারাপ লাগছে কারণ ছেলেটা আমার বাড়িতে আশ্রয়ে থাকে। এছাড়া আর কিছুই না। আমার মন পাথর, আর পাথর কখনো গলে না। আমি কিছুতেই দুর্বল হতে পারবো না। বারবার নিজেকে বোঝানোর চেষ্টা করে নদী, কিন্তু তার মন কিছুতেই সে যুক্তি মানতে চায় না। কেন আজ আয়নের অনুপস্থিতি তাকে এত ভাবাচ্ছে? কেন তার কণ্ঠের সেই অসহায়তা আজ তার হৃদয় এত ঢেউ তুলছে? নদীর মন এক কঠিন দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। একদিকে তার দীর্ঘদিনের জেদ, অন্যদিকে এক নতুন অনুভূতি হাতছানি। রাতের নীরবতা যেন সেই দ্বন্দ্বকে আরও গভীর করে তোলে। ভার্সিটির সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষ হতেই খুশির হাওয়া লাগে ছাত্রছাত্রীদের মনে। ঘোষণা করা হয় গ্রীষ্মের ছুটি। দীর্ঘ কয়েক মাসের ক্লান্তি আর পড়াশোনার চাপ থেকে মুক্তির আনন্দে সবাই উল্লাসিত। ছুটির প্রথম দিন আয়ন যখন বাড়ি ফিরে, তখন তার আন্টি অর্থাৎ নদীর মা এক নতুন খবর দেন। আয়ান, শুনেছিস আমরা সবাই মিলে কক্সবাজার ঘুরতে যাচ্ছি। কক্সবাজার? কখন আন্টি? এই সপ্তাহের শনিবারে। ভাবছি কয়েকদিন ঘুরে আসা যাক, গরমের ছুটিটা ভালোই কাটবে। আসলে আন্টি, আমার কিছু কাজ আছে। কিসের কাজ বাবা? এখন তো ছুটি, চলো না সবাই মিলে ঘুরে আসি। অনেক দিন কোথাও যাওয়া হয়নি, তোমারও মনটা একটু বদলাবে। হ্যাঁ আয়ান, তুইও চল, নদীও যাচ্ছে, একসাথে অনেক মজা হবে। প্লিজ বাবা, না করিস না। নদীর মা এবং বাবার এত অনুরোধে আয়ন আর না করতে পারে না। নদীর সাথে কয়েকটা দিন কাটানোর সুযোগটা সে হাতছাড়া করতে চায় না। ঠিক আছে আন্টি, যাব। যখন আপনারা বলছেন তখন আর না করি কি করে? এই তো লক্ষ্মী ছেলে, তাহলে এখন থেকেই সবাই মিলে গোছগাছ শুরু করে দিই। আর দেরি করা ঠিক হবে না। এরপর কক্সবাজারে যাওয়ার জন্য বাড়িতে শুরু হয় তোড়জোড়। কার কি লাগবে, কোথায় থাকা হবে, এসব নিয়ে আলোচনা চলতে থাকে। নদীর মনে অবশ্য এই ভ্রমণ নিয়ে তেমন কোনো উৎসাহ দেখা যায় না। সে চুপচাপ নিজের কাজ করে যায়। তবে আয়নের কক্সবাজার যাওয়ার খবরে তার ভেতরে চাপা কৌতূহল হয়তো সামনে উকি দেয়। অবশেষে সেই শনিবারের সকাল সবাই এক একে এসে জড়ো হয় বাস স্ট্যান্ডে। টিকিট কাটার পর যখন সিট নাম্বার দেওয়া হয়, তখন আয়নের চোখ চকচক করে ওঠে। তার আর নদীর সিট পড়েছে পাশাপাশি। এই অপ্রত্যাশিত সৌভাগ্য যেন তার মনকে এক নতুন আনন্দে ভরিয়ে দেয়। জানালার বাইরের দৃশ্য পরিবর্তন হতে থাকে, আর আয়নের বুকের ভেতর ধুকপুকানি বাড়তে থাকে। সাহস সঞ্চয় করে সে কয়েকটা রোমান্টিক কথা বলার চেষ্টা করে নদীর সাথে। নদী, এই জার্নিটা যেন আমাদের দুজনের নতুন কোনো গল্পের শুরু। প্রকৃতির এই মনোরম দৃশ্য আর পাশে তুমি, আমার আর কিছু চাওয়ার নেই। কিন্তু নদীর কাছ থেকে কোনো উত্তর আসে না। জানালার বাইরে তাকিয়ে আছে, মুখে কোনো ভাবান্তর নেই। আয়ন হতাশায়, তবে হাল ছাড়ে না। কিছুক্ষণ পর আয়ন খেয়াল করে নদীর শরীরটা সামান্য কাত হয়ে তার হাতের সাথে লেগে আছে। আর একটু ভালোভাবে তাকিয়ে দেখে নদী তার হাত জড়িয়ে ধরে তার কাঁধে মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন। আয়নের মনটা এক অনাবিল শান্তিতে ভরে যায়। এই প্রথম এত কাছে, এত আপন করে সে নদীকে অনুভব করছে। আলতো করে নদীর মাথায় হাত বুলিয়ে দেয় আয়ন। তার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে এক অপার্থিব ভালো লাগা অনুভব করে সে। এই মুহূর্তটাকে ধরে রাখার লোভ সামলাতে না পেরে সে সাবধানে একটি সেলফি তুলে নেয়, যেখানে নদীর ঘুমন্ত মুখ তার কাঁধের উপর ঘোরানো।
কিছু সময় পর নদীর ঘুম ভাঙে। চোখ খুলে নিজের অবস্থান দেখে সে চমকে ওঠে। কিছু সময় পর নদীর ঘুম ভাঙে। চোখ খুলে নিজের অবস্থান দেখে সে চমকে ওঠে। তার হাত আয়নের হাত জড়িয়ে ধরে আছে। তার সঙ্গে তার মাথা আয়নের কাঁধে। সঙ্গে সঙ্গে সে অপ্রস্তুত হয়ে যায়, হাত সরিয়ে নেয়। আমি দুঃখিত। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম আর আপনার হাত ধরেছি আমি আসলে বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে। কোনো সমস্যা নেই তো, ভুল তো মানুষেরই হয় তাই না? আর তাছাড়া আমার কাঁধটা তোমার একটু আরাম দিতে পারলে তো আমারও ভালো লাগবে। আয়নের সহজ সরল কথা শুনে নদীর মুখটা সামান্য লাল হয়ে ওঠে। সে আর কিছু না বলে জানালার বাইরে তাকিয়ে থাকে। তার মনের ভেতরে এক নতুন আলোড়ন সৃষ্টি হয়। এই ছেলেটা এত ভালো কেন? তার প্রতি এত রুড ব্যবহার করার পরও কেন সে এত সহজে সব কিছু মেনে নেয়? দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে তাদের বাস এসে থামে কক্সবাজারের ঝকঝকে বাস স্ট্যান্ডে। চারপাশে সমুদ্রের হালকা নোনা গন্ধ আর পর্যটকদের গুঞ্জন জানান দিচ্ছিল এক নতুন অ্যাডভেঞ্চারের শুরু। নদীর বাবা আগে একটি পরিচিত হোটেল রুম বুক করে রেখেছিলেন। বাস থেকে নেমে সবাই হোটেলে পৌঁছে রিসিপশনের আনুষ্ঠানিকতা সেরে যার যার রুমের চাবি বুঝে নেয় তারা। প্রতি 3টি পরিপাটি রুম, একটি নদীর বাবা মায়ের জন্য, একটি নদীর জন্য এবং অন্যটি আয়নের জন্য। আয়ন তার রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ক্লান্তিতে তার শরীর ভেঙে যাচ্ছিল। ব্যাগটা একপাশে ছুঁড়ে ফেলে সে স্টান ঝাঁপিয়ে পড়ে নরম বিছানায়। চোখের পাতা এক হতেই গভীর ঘুমে তলিয়ে যায় সে। প্রায় 2 ঘন্টা পর বাইরে হালকা কোলাহলে আয়নের ঘুম ভাঙে। আদৌ ঘুমে সে হাতে ঘড়িটা খুঁজে নেয়। বিকেল 4টা বাজে। তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে বসে সে। ওয়াশরুমে গিয়ে ঠান্ডা জলে ঝাপটা দিয়ে ফ্রেশ হয়ে নেয়। হোটেলের আয়নে নিজের ক্লান্ত মুখটা দেখে তার মনে হয় একটু চা খেলে ভালো লাগবে। নদীর মায়ের রুমে দরজা নক করে সে ভেতরে ঢোকে। দেখে নদীর বাবা আরাম করে সোফায় বসে খবরের কাগজ পড়ছেন আর নদীর মা একমনে কিছু একটা ভাবছেন। এই তো আমাদের ঘুমন্ত রাজপুত্র জেগে উঠেছে ফাইনালি। আমরা তো ভাবছিলাম আজ আর আপনার দর্শন পাবো না। দুপুরে যখন ডাকতে গিয়েছিলাম আপনার দরজা তো কোনো সাড়াই মেলেনি। সরি আন্টি, আসলে জার্নির ধকলে এতটাই টায়ার্ড লাগছিল যে কখন ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি। একদম বেঘরে ঘুমিয়েছিলাম। আপনাদের দুপুরে খাওয়া হয়েছে? হ্যাঁ বাবা, আমরা খেয়ে নিয়েছি। তুমি যাও, তাড়াতাড়ি কিছু খেয়ে নাও। ওদিকে রেস্টুরেন্টে গিয়ে বলো ওরা তোমাকে খাবার দিয়ে দেবে। বেশি দেরি করো না, সন্ধ্যা হয়ে আসছে। হ্যাঁ আয়ান, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেয়ে নাও। আমরা সবাই মিলে সন্ধ্যায় সমুদ্র সৈকতে ঘুরতে যাব, সূর্যাস্ত দেখব, বালিয়াড়িতে হাঁটবো, অনেক মজা হবে। চলো। অবশ্যই আন্টি, আপনারা যখন বলছেন তখন আর দেরি কিসের? আমি এক্ষুনি যাচ্ছি খেতে। আপনারা রেডি হন, আমিও আসছি একটু পরেই। সমুদ্রের পাড়ে সূর্যাস্ত দেখার লোভ তো আর সামলানো যায় না। নদীর বাবা খবরের কাগজ ভাঁজ করে রাখেন আর নদীর মা আয়নের দিকে তাকিয়ে সেনের হাসি হাসেন। আয়ন ঘর থেকে বেরিয়ে হোটেলের রেস্টুরেন্টের দিকে পা বাড়ায়। তখনই লেগে তার মনে একদিকে যেমন ঘুমিয়ে রেস তখনও লেগে আছে, তেমনি সন্ধ্যার সমুদ্রের পাড়ে ঘোড়ার উত্তেজনা কাজ করছে। তবে তার মনে এক কোণে একটি চাপা প্রশ্ন, নদী কি তাদের সাথে ঘুরতে যাবে? আর গেলে তার আচরণ কেমন হবে? সন্ধ্যা নামার আগেই আয়ন তার হোটেলের রুমে তৈরি হয়ে নেয়। হালকা রঙের শার্ট আর জিন্সে বেশ স্মার্ট লাগছিল তাকে। রেডি হয়ে সে নদীর মায়ের রুমে এসে দেখে তার আঙ্কেল আন্টি আরাম করে সোফায় বসে গল্প করছে। আয়নও তাদের সাথে কিছুক্ষণ হাসি ঠাট্টার মধ্যে সময় কাটায়। আঙ্কেল, এখানকার আবহাওয়াটা কিন্তু দারুণ, একদম রিফ্রেশিং। হ্যাঁ বাবা, কক্সবাজারের বাতাসটাই আলাদা, শহরের ধোঁয়া আর দূষণ থেকে দূরে। এই কয়েকটা দিন মনটা একদম হালকা হয়ে যাবে। তোমার কেমন লাগছে এখানে এসে? আমার তো খুবই ভালো লাগছে আঙ্কেল, বিশেষ করে কালকের প্রোগ্রামটার পর মনটা আরও ফুরফুরে। আপনাদের সাপোর্ট পেয়ে খুব ভালো লাগে। তোর নাচটা সত্যিই অসাধারণ ছিল বাবা। আমরা তো প্রথমে বিশ্বাসই করতে পারিনি তুই এত ভালো নাচিস। কলেজের সবাই শুধু তোর কথাই বলছিল। আসলে আন্টি, ওটা বন্ধুদের সাথে একটু শখের বসে। তবে আপনাদের ভালো লেগেছে শুনে আমার খুব ভালো লাগছে। কিছুক্ষণ পর নদীরও আগমন ঘটে সেই রুমে। দরজাটা খুলে যখন নদী ভেতরে ঢোকে তখন এক মুহূর্তের জন্য আয়নের বুকে ধূপকানটা বেড়ে যায়।
নীল রঙের একটা লম্বা কুর্তে আর খোলা চুলে নদীকে যেন স্বপ্নীল লাগছিল। আয়নের চোখ তার দিকে থেকে সরতেই চায় না। এই তো মা, তুইও এসেছিস। চল চল, আর দেরি করা যাবে না, সন্ধ্যা হয়ে যাচ্ছে। একটু ঘুরে আসি, সমুদ্রের পাড় থেকে ঘুরে আসতে ভালো লাগবে। হ্যাঁ মা, চলো। সূর্যাস্তের আলোয় সমুদ্রের দৃশ্যটা দারুণ লাগে, আর আয়নও তো আছে সাথে, ভালোই লাগবে। নদীর বাবাও সম্মতি জানায়। এরপর তারা চারজন একসাথে হোটেলের বাইরে বের হয়। সমুদ্রের দিকে হেঁটে যেতে যেতে চারপাশে মনোরম দৃশ্য তাদের মন ভরিয়ে তোলে। সুযোগ পেয়ে আইন নদীর কাছাকাছি আসে এবং তাদের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কিছু রোমান্টিক কথা বলার চেষ্টা করে। নদী, সন্ধ্যার এই আলোয় তোমাকে যেন কোনো মায়াবী পরীর মতো লাগছে। সমুদ্রের ঢেউয়ের সাথে তোমার সৌন্দর্য মিশে এক অদ্ভুত মুগ্ধতা সৃষ্টি করেছে। আমার মনে হচ্ছে এই মুহূর্তে সময়টা যেন থমকে যাক, আর আমি শুধু তোমার দিকে তাকিয়ে থাকি। তুমি কি থামবে? সব সময় একই ধরনের ক্লিশে কথা। আমার একদম ভালো লাগছে না এসব। আর তুমি এত কাছে ঘেঁষার চেষ্টা করছো কেন? একটু দূরত্ব বজায় রাখো। কেন নদী, আমার মনের গভীর থেকে আসা কথাগুলো কি তোমার কাছে এতই বিরক্তিকর লাগে? আমি তো সত্যি বলছি, আমার প্রতিটি অনুভূতি তোমার জন্য খাঁটি। একটু কি বিশ্বাস করো না আমাকে? না, করি না। তোমার এসব রোমান্টিক কথাবার্তা আমার কাছে স্রেফ ভাড়ামো মনে হয়। দয়া করে চুপ করো তো, আমার ভালো লাগছে না। আর বারবার বলছি, আমার থেকে একটু দূরে থাকো। কিন্তু কেন নদী? আমি তো শুধু তোমাকে ভালোবাসতে চেয়েছি। আমার ভালোবাসায় কি এতটুকু খাদ নেই? তুমি কি কখনো আমার দিকটা একটু ভেবে দেখবে না? আমার তোমাকে ভালোবাসার কোনো কারণ নেই। আর আমি এইসব নিয়ে কোনো কথা বলতে চাই না। চলো তো, বাবা মা কোথায়? তাদের থেকে অনেক দূরে চলে এসেছি আমরা। নদী শীতল উত্তর আয়নের উৎসে জল ঢেলে দেয়। সে চুপ হয়ে যায় এবং অন্যের সাথে হেঁটে চলে, তার মনে একরাশ চাপা কষ্ট নিয়ে। নদীর এই বিরক্তি কি কখনো শেষ হবে না? তার ভালোবাসার কি কোনো মূল্য নেই নদীর কাছে? সন্ধ্যায় সমুদ্র সৈকতে ঘুরতে ঘুরতে চারপাশে মনোরম দৃশ্য উপভোগ করছিল সবাই। নদীর ঢেউয়ের গর্জন, ঠান্ডা বাতাসের স্পর্শ আর অস্ত্রগামী সূর্যের সোনালি আভা এক মায়াবী পরিবেশ তৈরি করে। হাঁটতে হাঁটতে একসময় নদীর বাবা মা কিছুটা অন্যদিকে সরে যান, সম্ভবত মেরিন ড্রাইভের সৌন্দর্য উপভোগ করার জন্য। সেই সুযোগে আয়ন ও নদী কিছুটা একা হয়ে যায়। সৈকতের ভিড় কিছুটা কমতির দিকে। হালকা আবছা আলোয় সব কিছু রহস্যময় লাগছিল। হঠাৎ করে হাঁটার সময় অসাবধানতা বশত নদীর পা পিছলে যায়। হুমড়ি খেয়ে পর উপক্রম হতেই দ্রুত আয়ন তার হাত ধরে ফেলে। নদীর শরীর মুহূর্তে কেঁপে ওঠে। কি হয়েছে? লাগেনি তো? সাবধানে হাঁটো নদী। নদীর ভারসাম্য ফিরে আসে, কিন্তু তখনও তার হাত আয়নের হাতের মুঠোয় বন্দী। তাদের চোখাচোখি হয়। আবছা আলোতে আয়নের চোখে নদীর জন্য গভীর কনসার্ন স্পষ্ট দেখা যায়। নদীর বুকের ভিতর এক অজানা তোলপাড় শুরু হয়। এ প্রথম আয়নের স্পর্শে তার খারাপ লাগার বদলে অন্যরকম এক অনুভূতি হয়। তারা কিছুক্ষণ সেই অবস্থায় দাঁড়িয়ে থাকে। দুজনের হাতের বাঁধন আলগা হয় না। সমুদ্রের ঢেউ এসে তাদের পায়ের কাছে আসতে পড়ে। এক নীরব অথচ গভীর মুহূর্ত তৈরি হয় তাদের মধ্যে। নদীর মনে হয় এই ছেলেটার হাতের স্পর্শে যেন এক অদ্ভুত উষ্ণতা আছে, যা তার ভেতরে সব শীতলতাকে দূর করে দিচ্ছে। নীরবতা ভাঙে নদীর নিজের ডাকে। হ্যাঁ, লাগেনি, ধন্যবাদ। আয়ন তখনও নদীর দিকে তাকিয়ে থাকে, তার চোখে এক অব্যক্ত ভাষা। নদীরও চোখ ফেরাতে কষ্ট হয়। এই প্রথম তাদের মধ্যে কোনো তিক্ততা বা বিরক্তি ছিল না, বরং এক নতুন ধরনের নীরব বোঝাপড়া তৈরি হয়। হঠাৎ করে যেন সম্বিত ফিরে পায় নদী। দ্রুত আয়নের হাত ছেড়ে দিয়ে কিছুটা দূরত্বে বজায় রেখে তার গাল সামান্য লালচে হয়ে ওঠে। চলো, বাবা মা হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে। আয়নার কোনো কথা বাড়ে না। সে বুঝতে পারে এই মুহূর্তটা হয়তো অপ্রত্যাশিত ছিল। কক্সবাজারের দ্বিতীয় দিনটি যেন আয়নের জন্য নতুন এক দিগন্ত উন্মোচন করে। সকালে সেই অপ্রত্যাশিত জল এগিয়ে দেওয়া, এরপর সমুদ্রের ধারে ফোনে পড়ে যাওয়ার ঘটনা, নদীর উদ্বেগ, এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আয়নের হৃদয়ে গভীর দাগ কাটে। মনে হতে থাকে এতদিনে জমানো বরফ বুঝি এবার গলতে শুরু করেছে। এরপর দুপুরে যখন তার একটি রেস্টুরেন্টে খেতে যায়,
তখন ওয়েটার গরম স্যুপের বাটি নামাতে গিয়ে প্রায় আয়নের গায়ে ফেলে দিচ্ছিল। দ্রুত নদী হাত বাড়িয়ে ওয়েটারের হাত ধরে ফেলে। এই কি করছো, একটু সাবধানে। ওয়েটার অপ্রস্তুত হয়ে ক্ষমা চেয়ে অন্য টেবিলে যায়। আয়ন অবাক হয়ে নদীর দিকে তাকিয়ে থাকে। এই সেই মেয়ে যে তার সামান্য স্পর্শ সহ্য করতে পারত না, আজ তার জন্য অন্য একজনের উপর রাগ দেখাচ্ছে। ধন্যবাদ নদী। নদী নদী পড়তো খুব খারাপ হতো। একটু সাবধানে বসো। বিকেলে যখন তারা ইনানি বিচে ঘুরতে যায়, তখন একটি দোকানে শামুক ঝিনুক দেখছিল নদী। হঠাৎ একটি ধারালো ঝিনুক তুলতে গিয়ে তার আঙ্গুল সামান্য কেটে যায়। আইন তৎক্ষণাৎ এগিয়ে এসে। কি হয়েছে দেখি? আইন দ্রুত নদীর হাত ধরে তার আঙ্গুলটা পরীক্ষা করে। সামান্য রক্ত বের হচ্ছে। চলো ওখানে গিয়ে একটু জল দিয়ে ধুয়ে আসি। আর আমার কাছে ব্যান্ডেজও আছে। তোমার কাছে ব্যান্ডেজ সবসময় রাখো নাকি? আসলে মায়ের কাছে শুনেছি সমুদ্রের ধারে গেলে ছোটোখাটো আঘাত লাগতে পারে, তাই রেখেছি। অ্যান্ড সাবধানে নদীর আঙ্গুল ধুয়ে সেখানে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। নদীর চোখে কৃতজ্ঞতার ঝিলিক দেখা যায়। এই প্রথম আয়নের স্পর্শ তাকে অস্বস্তি দেয় না, বরং এক ধরনের নির্ভরতা অনুভব হয়। সারাদিনের এই ছোট ছোট ঘটনাগুলো আয়নের মনে এক দৃঢ় বিশ্বাস জন্মায়। নদীর মনে তার জন্য হয়তো সত্যি কোনো অনুভূতি তৈরি হচ্ছে। কক্সবাজার তাদের তৃতীয় দিনটিও আগের দিনের মতোই অপ্রত্যাশিত কিছু ঘটনার সাক্ষী থাকে। সেখানে নদী নীরব কেয়ারিং আয়নের হৃদয়কে আরও গভীরভাবে স্পর্শ করে। সকালে যখন তারা হিমছড়ি যাচ্ছিল, পাহাড়ি পথে আঁকা বাঁকা রাস্তায় বাসের ঝাঁকুনিতে আয়নের সামান্য মাথা ধরে। সে চুপচাপ চোখ বন্ধ করে বসেছিল। কিছুক্ষণ পর নদী তার কাঁধে আলতো করে হাত রাখে। শরীর খারাপ লাগছে, মাথা ঘুরছে? হ্যাঁ একটু। তুমি বুঝতে পারলে? হ্যাঁ, মুখ দেখে মনে হচ্ছে। আমার কাছে একটু আদা চা আছে, খাবে? এনেছিলাম যদি কারো শরীর খারাপ লাগে। নদী তার ছোট্ট ব্যাগ থেকে একটি ফ্লাক্স বের করে আয়নের জন্য গরম আদা চা ঢেলে দেয়। আইন মুগ্ধ দৃষ্টিতে নদীর দিকে তাকিয়ে থাকে। যে মেয়ে তার সামান্য স্পর্শ অপছন্দ করত, আজ তার কষ্টের কথা বুঝতে পেরে নিজে চা এনে দিচ্ছে। তুমি আমার জন্য চা এনেছো? খাও তো, একটু আরাম পাবে। বিকেলে যখন তারা সমুদ্রে বালিয়াড়িতে হাঁটছিল, তখন আকাশে মেঘ জমে হঠাৎ বৃষ্টি শুরু হয়। আশেপাশে তেমন কোনো ছাউনি না থাকায় সবাই তাড়াহুড়ো করে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটতে থাকে। নদীর পরনে ছিল পাতলা একটি পোশাক, যা মুহূর্তে ভিজে যাচ্ছিল। আইন দ্রুত তার গায়ের টি শার্ট খুলে নদীর দিকে এগিয়ে দেয়। এটা ধরো, গায়ে দাও, না হলে ঠান্ডা লেগে যাবে। কিন্তু তোমার? আমার কিছু হবে না, আমার অসুবিধা হবে না, তুমি এটা পরো। আইনের এই অপ্রত্যাশিত গেস্টতে নদী কিছুক্ষণ থমকে থাকে। তারপর নীরবে টি শার্টটা নিয়ে নেয়। টি শার্টটি আয়নের শরীরে গন্ধ মাখা, যা নদীর মধ্যে এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি করে। 7 দিনের এই দুটি ঘটনা আয়নের মনে নদীর প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসার অনুভূতি আরও বাড়িয়ে তোলে। নদীর নীরব কেয়ারিং যেন তাদের মধ্যে এক নতুন সেতু বন্ধন তৈরি করছে। বরফ গলতে শুরু করেছে এবং সেই শীতলতার আড়ালে লুকিয়ে থাকা উষ্ণ হৃদয়ে ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। এমনটাই হতে থাকে আয়নের। আনন্দ আর স্মৃতিময় কিছুদিন কাটিয়ে অবশেষে কক্সবাজার থেকে ফেরার পালা আসে। বাদ ছাড়ার সময় ঘনিয়ে আসে সবার মনে যেন একটা বিষণ্ণতার ছায়া। সুন্দর সময়গুলো এত তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ায় মন খারাপ লাগা স্বাভাবিক। বাসে ওঠার পর দেখা যায় নদীর মুখটা বেশ শুকনো। জানালার বাইরে তাকিয়ে আনমনে কি যেন ভাবছে সে। আয়ন তার পাশে এসে বসে। কি হয়েছে নদী, মন খারাপ লাগছে? কক্সবাজার ছেড়ে যেতে ইচ্ছে করছে না বুঝি? নদী কোনো উত্তর দেয় না, শুধু দীর্ঘশ্বাস ফেলে জানালার কাছের দিকে তাকিয়ে থাকে। আয়ান আলতো করে নদীর হাতে হাত রাখে। আমি বুঝতে পারছি সুন্দর সময়গুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কিন্তু দেখো কত সুন্দর স্মৃতি নিয়ে তো আমরা ফিরছি। এই জার্নিটা আমাদের মনে সবসময় থাকবে। আর মন খারাপ করো না, আবার সুযোগ পেলে আমরা নিশ্চয়ই আসব। নদীর চোখ ছলছল করে ওঠে। সে আস্তে করে আয়নের দিকে তাকায়। আমার আসলে একা লাগছিল। একা কেন? আমি তো তোমার পাশেই আছি, সব সময় থাকবো, তুমি একদম ভেবো না। আয়নের উষ্ণ হাতের স্পর্শ আর তার সান্ত্বনার কথাগুলো নদীর মনের মেঘ কিছুটা হলেও সরিয়ে দেয়। সে আয়নের দিকে তাকিয়ে
এক গভীর দৃষ্টি দেয়, যে দৃষ্টিতে হয়তো কৃতজ্ঞতা মেশানো ছিল। ধন্যবাদ। আরে পাগলি, ধন্যবাদ কেন? আমরা তো বন্ধু, আর বন্ধুদের পাশে তো সবসময় থাকতে হয়, তাই না? নদীর ঠোঁটের কোণে হালকা হাসি দেখা যায়। হয়তো আয়নের সহজ সরল কথাগুলো তার ভেতরে কষ্ট কিছুটা হলো লাঘব করতে পেরেছে। ফেরার পথে বাসের জার্নিতে তারা আর তেমন কথা বলেনি, কিন্তু তাদের নীরবতায় যেন এক নতুন বোঝাপড়া তৈরি হয়। আয়নের সান্ত্বনা নদীর মনে এক অন্যরকম উষ্ণতা এনে দেয়। কক্সবাজারের রঙিন স্মৃতিগুলো হৃদয়ে নিয়ে তারা আবার ফিরে আসে চেনা শহরে, নিজেদের চেনা রুটিনে। সেই আগের মতো ভোরে ঘুম থেকে ওঠা, একসাথে নাস্তা করা, তারপর ভার্সিটির পথে যাত্রা, রাস্তায় টুকটাক ঝগড়া, বন্ধুদের সাথে হাসি ঠাট্টা, ক্লাসে শিক্ষকের লেকচার শোনা, সব কিছু যেন আবার আগের মতোই চলতে শুরু করে। তবে এই গত কয়েকদিনের ছোট্ট ছুটিতে আয়নার নদীর মধ্যে যায় নীরব বোঝাপড়া তৈরি হয়েছিল। তার একটা হালকা রেশ যেন তাদের দৈনন্দিন জীবনে থেকে যায়। ঝগড়া হয়তো আগের মতোই হয়, কিন্তু তার মধ্যে যেন সে আগের তিক্ততা কিছুটা হলেও কমে আসে। কখনো কখনো নদীর মুখে আয়নের প্রতি সামান্য সহানুভূতি বা উদ্বেগের ছায়া দেখতে পাওয়া যায়, যা আগে তেমন চোখে পড়েনি। ভার্সিটির করিডোরে হেঁটে যাওয়ার সময় হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগলে আয়নের আগে নদী হয়তো জিজ্ঞেস করে, লেগেছে? কিংবা ক্যান্টিনে একসাথে চা খাওয়ার সময় আনমনে থাকলে নদীর হয়তো মনে হয়, কি ভাবছ? যদিও পরক্ষণে সে নিজের এই পরিবর্তন দেখে নিজেই অবাক হয় এবং স্বাভাবিক আচরণ করার চেষ্টা করে। আইন অবশ্য এই ছোট ছোট পরিবর্তনগুলো খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করে। নদীর সামান্য কেয়ারিং তার মনে নতুন করে আশা জাগে। সে বুঝতে পারে নদীর কঠিন খোলসের ভেতরে কোথাও একটা নরম মন লুকিয়ে আছে, যা হয়তো ধীরে ধীরে তার ভালোবাসার উষ্ণতা অনুভব করতে শুরু করেছে। তাদের সম্পর্কে বরফ গলা শুরু হয়েছে, কিন্তু এখনও অনেক পথ বাকি। সেই পথের বাকি কি অপেক্ষা করছে তা জানতে সময়ের অপেক্ষা ছাড়া আর কোনো উপায় নেই। ভার্সিটির নোটিশ বোর্ডে অনার্স ফাইনাল পরীক্ষার তারিখ ঘোষণার পর থেকে ক্যাম্পাসের চিত্রতা বদলে যায়। হাসি ঠাট্টার পরিবর্তে এখন শিক্ষার্থীদের মুখে চিন্তার ভাঁজ। লাইব্রেরিতে বেড়েছে ভিড়, ক্যান্টিনের আড্ডায় এখন শুধু সিলেবাস আর পরীক্ষার প্রস্তুতি নিয়েই আলোচনা। হাতে মোট 2 মাস। এই সময়ের মধ্যে বিশাল সিলেবাস শেষ করার কঠিন চ্যালেঞ্জ সকলের সামনে। ভার্সিটির এক কোণে গাছের ছাই বসে আয়ন তার বন্ধুদের সাথে পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করছিল। কিরে আয়ান, তোর কোন কোন সাবজেক্টের প্রিপারেশন কেমন? আমার তো মনে হচ্ছে এখনো অনেক কিছুই বাকি, বিশেষ করে ওই কঠিন থিওরিগুলো কিছুতেই মাথায় ঢুকছে না। আমারও একই অবস্থা। ম্যাথ আর স্ট্যাটিস্টিক্স নিয়ে ভয় লাগছে। পুরনো বছর কোশ্চেন পেপারে সলভ করতে গিয়ে মনে হচ্ছে কিছুই পারিনি। তোরা কিভাবে সামলাবি? আমি একটা রুটিন বানিয়েছি। প্রতিদিন একটা নির্দিষ্ট সময় ধরে কঠিন টপিকগুলো রিভাইজ করছি, আর পুরনো কোশ্চেন পেপার সলভ করাটা খুব জরুরি। তাহলে একটা আইডিয়া পাওয়া যায় কোন ধরনের প্রশ্ন আসতে পারে। তোরা কি কিছু প্ল্যান করেছিস? হ্যাঁ, ভাবছি আমরা কয়েকজন মিলে একটা স্টাডি গ্রুপ তৈরি করব, তাহলে একে অপরের কাছ থেকে হেল্প পাওয়া যাবে। তোর কি মনে হয়? আইডিয়াটা ভালো। আয়ান, তুইও আমাদের সাথে জয়েন কর। একসাথে পড়লে দেখবি অনেক টেনশন কমে যাবে। নিশ্চয়ই, একসাথে পড়লে অনেক কিছু সহজে বোঝা যায়। আমরা বরং কাল থেকে শুরু করি। অন্যদিকে ভার্সিটির ক্যান্টিনে নদীর সাথে তার বান্ধবীরাও পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনায় মগ্ন ছিল। তোরা কোন রেফারেন্স বই ফলো করছিস? আমার তো মনে হয়েছে আমাদের শিক্ষকের নোটসগুলো যথেষ্ট নয়। আমি লাইব্রেরি থেকে কয়েকটা ভালো বই কালেক্ট করেছি, তোদের লাগলে বলিস, জেরক্স করে দেব। আর কঠিন টপিকসগুলো আমরা একসাথে ডিসকাস করলে কেমন হয়? আমার মনে হয় সেটাই ভালো হবে। একা একা পড়তে বসলে অনেক সময় কিছুই মাথায় ঢোকে না। গ্রুপ স্টাডি করলে অন্তত ডাউটগুলো ক্লিয়ার করা যাবে। হ্যাঁ, আর পুরনো বছরের প্রশ্নগুলো সলভ করা মাস্ট, তাহলে পরীক্ষার প্যাটার্নটা বোঝা যাবে। তোরা কি অলরেডি শুরু করেছিস? আমি তো সব কিছু সাজেশনে পুরনো প্রশ্ন দেখা শুরু করেছি। তোরাও শুরু করে দে, সময় কিন্তু একদম কম। ফাইনাল পরীক্ষার এই চাপ যেন পুরো ভার্সিটির পরিবেশটাই বদলে দিয়েছে। বন্ধুদের আড্ডা, হাসি ঠাট্টা কমে গিয়ে এখন একটাই সুর, কিভাবে ভালো প্রস্তুতি নেওয়া যায়।
সকলের চোখে মুখে ভবিষ্যতের একটা চাপা উদ্বেগ। ভার্সিটির দিন শেষ করে যখন আয়ন আর নদী একসাথে বাড়ির দরজায় এসে পৌঁছালো, তখন ভেতরে প্রবেশ করে আয়নের জন্য অপেক্ষা করছিল এক অপ্রত্যাশিত সারপ্রাইজ। লিভিং রুমে সোফায় বসে থাকতে দেখে আয়ন তার বাবা মাকে। আনন্দে তার চোখ চিকচিক করে ওঠে। মা, বাবা, তোমরা এখানে কখন এলে? মুহূর্তের মধ্যেই আয়ন ছুটি গিয়ে তার মাকে জড়িয়ে ধরে। তারপর তার বাবার কাছে গিয়ে হাত মিলিয়ে কৌশল বিনিময় করে। মায়ের সাথে সে গভীর স্নেহে জড়িয়ে ধরে কিছুক্ষণ থাকে। তোমরা হঠাৎ করে কোনো খবর না দিয়ে আমার তো বিশ্বাসই হচ্ছে না। ভাবলাম ফাইনাল পরীক্ষা তো একদম কাছে, তাই ভাবলাম একবার এসে দেখে যাই আমার ছেলেটা ঠিকঠাক খাচ্ছে দাচ্ছে কিনা, পড়াশোনা কেমন করছে। হ্যাঁ বাবা, আর তোমার মা তো অস্থির হয়ে গিয়েছিল, তাই দুদিনের জন্য চলে এলাম। এরপর নদী এগিয়ে এসে আয়নের বাবা মার সাথে কৌশল বিনিময় করে, তাদের হাতে পায়ে হাত দিয়ে সালাম করে। আঙ্কেল আন্টি আপনারা কেমন আছেন? হঠাৎ করে এসে আমাদের খুব খুশি করেছেন। আমরাও খুব খুশি হলাম তোমাদের দেখে মা, তোমরা দুজনে তো আমাদের ছেলে মেয়ের মতো। তা তোমাদের পড়াশোনা কেমন চলছে এখন? ফাইনাল পরীক্ষা তো আর বেশি দিন নেই, প্রস্তুতি কেমন নিয়েছো? ও নদী, ভালো আঙ্কেল বাবা, আমরা দুজনেই ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি। আয়নের বাবা মা তাদের দুজনের দিকে তাকিয়ে হাসেন। তাদের একসাথে ভালো বলাই যেন এক অন্যরকম উষ্ণতা ছড়িয়ে পড়ে ঘরের বাতাসে। আয়নের মনে একদিকে যেমন বাবা মাকে কাছে পাওয়ার আনন্দ, তেমনি নদীর সাথে তাদের স্বাভাবিক হৃদ্যতা দেখে এক ভালো লাগা কাজ করে। দুপুরবেলা খাবার টেবিল জুড়ে এক আনন্দঘন পরিবেশ। নদীর বাবা মা এবং আয়নের বাবা মা একসাথে বসে অপেক্ষা করছিলেন নদী আর আয়নের জন্য। কিছুক্ষণ পর তারা দুজনেই একসাথে সিঁড়ি দিয়ে নেমে এসে খাবার টেবিলে পৌঁছায়। আয়নের মা নদীও আয়নের দিকে তাকিয়ে স্নেহের হাসি হেসে, বাহ মাশাআল্লাহ, দুজনকে একসাথে দেখে চোখ জুড়িয়ে যায়, একদম যেন মানানসই জুটি। একদম ঠিক বলেছিস, কারো যেন নজর না লাগে আমার লক্ষ্মী ছেলে মেয়ের দিকে। হ্যাঁ, আমারও তাই মনে হয়, দুজনকে সব সময় একসাথে দেখলে ভালো লাগে। সময়ের সাথে সাথে সব কিছু কেমন যেন সুন্দর হয়ে ওঠে, তাই না? তাদের এই কথাগুলো শুনে নদী ও আয়নের দুজনের লজ্জে লাল হয়ে ওঠে। একে অপরের দিকে আর চোখে তাকায়, তাদের মুখে মৃদু হাসি। মা, তোমরা না একটু চুপ করো তো, সবাই কি ভাববে? আয়নের কথায় তার বাবা মা এবং নদীর বাবা মা সবাই হেসে ওঠে। সেই হাসিতে মিশে থাকে স্নেহ আর আশীর্বাদ। খাবার টেবিলে এই মিষ্টি মুহূর্তগুলো যেন তাদের সম্পর্কের এক নতুন সমীকরণ তৈরি করে। রাতের নিস্তব্ধতা নদীর চারপাশ ঘিরে ধরে। বিছানায় শুয়ে সিলিংয়ের দিকে তাকে আনমনে কি যেন ভাবে সে। সারাদিনে ঘটনাগুলো তার মনের পর্দায় ভেসে ওঠে। আইনের জন্য তার অপ্রত্যাশিত উদ্বেগ, তার সামান্য অসুস্থতায় নদীর অস্থিরতা, ভিড়ের মধ্যে হাত ধরে আগলে রাখা, আর খাবার টেবিলে তাদের দুজনকে নিয়ে করা মিষ্টি মন্তব্যগুলো। আমি কি আয়নকে ভালোবাসি? কেন আমি তার প্রতি এত দুর্বলতা অনুভব করছি? কেন তার সামান্য কষ্টেও আমার মনটা খারাপ হয়ে যায়? কেন তার পাশে না থাকলে একটা শূন্যতা অনুভব করি? নদীর মনে ক্রমশ দানা বাঁধতে থাকে এক নতুন জিজ্ঞাসা। এতদিন ধরে যে অনুভূতি সে জোর করে দমিয়ে রেখেছিল, আজ যেন তা আর বাদ মানতে চাইছে না। আইনের প্রতি তার এই অপ্রত্যাশিত টান, তার প্রতি হৃদয়ে নরম হওয়া, এগুলো কি শুধুই সহানুভূতি, নাকি এর গভীরে অন্য কোনো অনুভূতি লুকিয়ে আছে? নদী নিজের মনে বলে, এটা কি ভালোবাসা? ভালোবাসা কি এমনই হয়? সবসময় ঝগড়া করা একটা ছেলের জন্য কেন আমার এত চিন্তা হচ্ছে? কেন তার হাসি মুখ দেখলে আমার ভালো লাগে? নানা প্রশ্ন ভিড় করে আসে নদীর মনে। কথাগুলোর সংজ্ঞা সে এতদিন শুধু বইয়ের পাতায় পড়েছে কিংবা অন্যের মুখে শুনেছে। আজ যেন সেই অনুভূতি তার নিজের ভেতরও উকি দিচ্ছে, কিন্তু তার জেদি মন কিছুতেই সহজে মানতে রাজি নয়। না, এটা ভালোবাসা হতে পারে না। ও তো শুধু একটা বিরক্তিকর ছেলে। আমি কখনো ওকে ভালোবাসতে পারি না। এটা হয়তো অন্য কিছু, হয়তো শুধু এই কৃতজ্ঞতা। হ্যাঁ, ও আমার অনেক খেয়াল রাখে, তাই হয়তো আমার এমন মনে হচ্ছে। ভালোবাসা নিশ্চয়ই এর থেকে অনেক আলাদা। দ্বিধার সংশয়ের এক কঠিন ঘূর্ণিপাকে বাধা পড়ে নদী। রাতের নীরবতা তার মনের এই অন্তর্দ্বন্দ্বকে আরও গভীর করে তোলে। ভালোবাসার সেই অস্পষ্ট অনুভূতি কি ধীরে ধীরে তার মনের গভীরে শিখর গাড়তে শুরু করেছে, নাকি সেটা শুধুই ক্ষণিকের দুর্বলতা? উত্তর খুঁজতে নদী
দ্বিধার সংশয়ের এই কঠিন ঘূর্ণিপাকে বাধা পড়ে নদী। রাতের নীরবতা তার মনের এই অন্তর্দ্বন্দ্বকে আরও গভীর করে তোলে। ভালোবাসার সেই অস্পষ্ট অনুভূতি কি ধীরে ধীরে তার মনের গভীর শিকড় গাড়তে শুরু করেছে, নাকি এটা শুধুই ক্ষণিকের দুর্বলতা? উত্তর খুঁজতে নদী মন ব্যাকুল হয়ে ওঠে। অনার্স ফাইনাল পরীক্ষার একেবারে সন্নিকটে। নদী আর আয়ন দুজনেই এখন সর্বশক্তি প্রয়োগ করেছে পড়াশোনায়। ভালো ফল করার তীব্র আকাঙ্ক্ষা তাদের চোখে মুখে। রাত জেগে বইয়ের পাতায় ডুবে থাকা, জটিল বিষয়গুলো বারবার ঝালিয়ে নেওয়া, এই যেন তাদের দৈনন্দিন রুটিন। পরীক্ষা দিন যত এগিয়ে আসছে তাদের ব্যস্ততা ততই বাড়ছে। এই কঠিন সময়ে তারা একে অপরের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়। নদী যে বিষয়ে দুর্বলতা থাকে আইন ধৈর্য ধরে তাকে বুঝিয়ে দেয়, আবার আইনের কঠিন লাগা টপিকগুলো নদী সহজ করে তোলে। রাত গভীর পর্যন্ত একসাথে পড়াশোনা করে তারা, একে অপরের মনোবল বাড়ায়। আয়ান, এই থিওরিটা কিছুতেই মাথায় ঢুকছে না। তুমি আরেকবার বুঝিয়ে দেবে প্লিজ? আমার মনে হচ্ছে পরীক্ষার হলে গিয়ে সব কিছু গুলিয়ে ফেলবো। অবশ্যই নদী, তুমি একদম চিন্তা করো না। দাঁড়াও, আমি অন্যভাবে বোঝানোর চেষ্টা করছি। দেখো, এই মূল পয়েন্টগুলো মনে রাখলে থিওরিটা সহজ হয়ে যাবে। আর তুমি তো অনেক ভালো ছাত্রী, নিশ্চয়ই পারবে। এইভাবে বলার পর একটু সহজ লাগছে। থ্যাংক ইউ সো মাচ। তুমি না থাকলে আজ আমার কি হতো? আরে পাগলি, আমরা তো একে অপরের হেল্পের জন্যই আছি। তোমার কোনো সমস্যা হলে আমাকে বলবে, একদম দ্বিধা না করে। তারপর তাদের মাঝে কিছুক্ষণ নীরবতা থাকে। আয়ান বলে ওঠে, আচ্ছা নদী, তুমি কি এই অঙ্কটা একটু দেখবে? আমি দুবার করার পরেও উত্তর মিলছে না। মনে হচ্ছে কোথাও একটা ভুল করছি। দাঁড়াও দেখছি। তুমি এই জায়গায় ফর্মুলাটা ভুল বসিয়েছো, আর ক্যালকুলেশনেও একটু সমস্যা আছে। এইভাবে করো, দেখবে মিলে যাবে। ও হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। তুমি না দেখালে আমি হয়তো সারা রাত এটাই নিয়ে পড়ে থাকতাম। আরে এটা তো সামান্য হেল্প। পরীক্ষায় ভালো রেজাল্ট করলে আমারও ভালো লাগবে। আমরা দুজনেই তো এত কষ্ট করছি। হ্যাঁ, ঠিক বলেছিস। এই কঠিন সময়টাতে তুমি পাশে আছিস বলে অনেক সাহস পাচ্ছি। তোমার কাছ থেকে অনেক কিছু শিখছি আমি। একসাথে পড়লে দেখবে পরীক্ষাটা ভালোই হবে। ইনশাল্লাহ। চলো আর কিছুক্ষণ পড়া যাক, সময় তো একদম কম। হ্যাঁ চলো। এই ব্যস্ততার মাঝেও অজান্তে তাদের মধ্যে এক নতুন বন্ধন তৈরি হয়। একে অপরের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, কঠিন সময়ের পাশে থাকা, এসব কিছু তাদের সম্পর্ককে আরও গভীর করে তোলে। হয়তো তারা এখনও স্পষ্টভাবে সেই অনুভূতিকে নাম দিতে পারছে না, তবে তাদের নীরব বোঝাপড়া যেন এক নতুন দিগন্তের ইঙ্গিত দেয়। পরীক্ষার এই কঠিন সময়টা যেন তাদের যেন একে অপরের আরও কাছে নিয়ে আসে। গভীর রাতে পড়তে পড়তে আনে যখন কপালে বিন্দু বিন্দু ঘাম জমে, নদী আলতো হাতে টিস্যু দিয়ে তা মুছে দেয়। কোনো কথা না বলে শুধু তার চোখে থাকে কঞ্চানের নীরব ভাষা। ক্লান্ত আয়ন যখন টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে, নদী সাবধানে তার বইগুলো সরিয়ে দেয় এবং একটি পাতলা চাদর তার গায়ে টেনে দেয়। পরীক্ষার আগের রাতে আয়নের যখন ঘুম আসছিল না, অস্থিরভাবে পায়চারি করছিল, নদী এগিয়ে এসে তার হাতে হালকা গরম দুধের গ্লাস ধরিয়ে দেয়। এটা খেলে একটু আরাম পাবে। তার কণ্ঠস্বর এতটাই নরম থাকে যা আগে কখনো শোনা যায়নি। পরীক্ষার হলে প্রবেশের আগে আয়নের মুখ যখন শুকনো আর চিন্তিত দেখে, নদী তার হাত ধরে সামান্য চাপ দেয় এবং মৃদু হেসে বলে, ভয় নেই, সব পারবে। এই একটি বাক্য আয়নের মনে সাহস জুগিয়ে দেয়। কোনো একটি কঠিন প্রশ্নের উত্তরে আয়ন যখন হতাশ হয়ে পড়ে, নদী ধৈর্য ধরে তাকে বিভিন্নভাবে বুঝিয়ে দেয়, যতক্ষণ না সে পুরোপুরি বুঝতে পারে। পরীক্ষার পর আয়ন যখন ক্লান্তিতে ভেঙে পড়ে, নদী তার জন্য ঠান্ডা শরবত বানিয়ে আনে এবং পাশে বসে মাথায় হাত বুলিয়ে দেয়। এই ছোট ছোট নীরব কেয়ারিংগুলো আয়নের হৃদয়ে ছুঁয়ে যায়। নদী সেই কঠিন বাইরের আবরণে নিচে যে এত স্নেহ লুকিয়ে আছে তা ধীরে ধীরে অনুভব করতে পারে। অবশেষে সে মাহেন্দ্রক্ষণ উপস্থিত হয়। অনার্স দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হয়। এতদিনের অক্লান্ত পরিশ্রম আর রাতের পর রাত জেগে করা প্রস্তুতির অগ্নি পরীক্ষা। ভার্সিটির পরীক্ষা হলগুলোতে শিক্ষার্থীদের চাপা উত্তেজনা আর সিরিয়াসনেস স্পষ্ট দেখা যায়।
প্রথম দিনের পরীক্ষা শুরু হয় নির্দিষ্ট সময়ে। আয়নার নদী দুজনেই শান্তভাবে হলে প্রবেশ করে নিজেদের আসনে বসে। প্রশ্নপত্র হাতে পাওয়ার পর কিছুক্ষণ নীরবতা, তারপর ধীরে ধীরে কলম চলতে শুরু করে। এতদিন ধরে যা পড়েছে, যা বুঝেছে, সব কিছু উজাড় করে দেওয়ার পালা। পরীক্ষার দিনগুলো যেন এক তীব্র স্রোতের মতো বয়ে দিয়ে যেতে থাকে। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা, পরীক্ষার হলে যাওয়া, মনোযোগ দিয়ে লেখা এবং ফিরে এসে পরের পরীক্ষার প্রস্তুতি নেওয়া, এই রুটিনের বাইরে আর কিছুই থাকে না তাদের জীবনে। এই সময়টাতে বাইরের জগতের সাথে তাদের প্রায় কোনো যোগাযোগ থাকে না, শুধু একটি লক্ষ্য, ভালোভাবে পরীক্ষা দেওয়া। পরীক্ষার ফাঁকে যখন সামান্য সময় মেলে, তখন আয়নার নদীর দেখা হয়। ক্লান্ত মুখে একে অপরের দিকে তাকিয়ে তারা নীরবে সাহস যোগায়। হয়তো দুজনের চোখই বলে দেয় আমরা পারবো। কোনো দিন পরীক্ষার কঠিন প্রশ্ন হলে দুজনেই কিছুটা হতাশ হয়ে পড়ে, কিন্তু পরক্ষণে আবার নিজেদের সামলে নেয় এবং দ্বিগুণ উৎসাহে পরের পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে। একটি পরীক্ষার পর যখন আয়ন খুব চিন্তিত হয়ে পড়ে, তখন তার প্রশ্নের উত্তর নিয়ে নদী তাকে সান্ত্বনা দেয়। যা লিখেছ ঠিক লিখেছ, এখন পরের পরীক্ষার জন্য মন দাও। আবার যখন নদীর কোনো একটি বিষয়ে সংশয় থাকে, আইন চেষ্টা করে তার সেই দ্বিধা দূর করতে। অবশেষে সেই দিনের সমাপ্তি ঘটে, যে দিনের জন্য তারা এত মাস ধরে অপেক্ষা করছিল। অনার্স ফাইনাল পরীক্ষার শেষ দিন। পরীক্ষার হল থেকে বেরিয়ে আসতেই আইন আর নদীর মুখে দেখা যায় এক নির্মল আনন্দের ঝিলিক। এতদিনের মানসিক চাপ আর উদ্বেগের অবসান যেন তাদের হালকা করে দেয়। ফাইনালি শেষ হলো, বিশ্বাস হচ্ছে না আর কোনো পরীক্ষা নেই। হ্যাঁ, আমারও মনে হচ্ছে মাথার উপর থেকে একটা বিশাল পাথর নেমে গেল। তুমি কি ভাবছো? পরীক্ষা কেমন হলো? আমার তো মনে হয় মোটামুটি ভালোই হয়েছে। কিছু প্রশ্ন একটু কঠিন ছিল, তবে সব মিলিয়ে ঠিক আছে। আমারও তাই মনে হয়। দুই একটা প্রশ্ন একটু কনফিউজিং ছিল, কিন্তু বাকিগুলো লিখতে পেরেছি। এতদিনের কষ্টের একটা শেষ তো হলো। হ্যাঁ, এবার একটু শান্তি পাওয়া যাবে, আর সেই সাথে রেজাল্টের জন্য অপেক্ষা করার টেনশনও শুরু হবে। রেজাল্ট যাই হোক, আমরা তো নিজেদের সেরাটা দিয়েছি, তাই না? সেটাই আসল কথা। একদম ঠিক বলেছ। আর এই কঠিন সময়টাতে তুমি যেভাবে পাশে ছিলে, তার জন্য অনেক ধন্যবাদ। তোমার হেল্প না পেলে হয়তো এত ভালোভাবে পরীক্ষা দিতে পারতাম না। আরে, তুমিও তো কম সাহায্য করনি। একসাথে না পড়লে আমারও অনেক সমস্যা হতো। আসলে এই পুরো জার্নিটাতে আমরা দুজনেই একে অপরের পাশে ছিলাম। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। একসাথে পথ চললে সব বাধাই পার হওয়া যায়। চলো এবার বাড়ি ফেরা যাক। মা বাবা নিশ্চয়ই অপেক্ষা করছে। আর আমার তো মনে হচ্ছে আজ একটু ভালো করে ঘুমাবো। হ্যাঁ চলো, আমারও আর তর সইছে না। এতদিনের ক্লান্তিটা এবার একটু দূর করা দরকার। পরীক্ষার হলের বাইরে দাঁড়িয়ে তারা দুজন একে অপরের দিকে তাকায়। তাদের চোখে মুখে ক্লান্তির ছাপ থাকলেও সেখানে ছিল এক গভীর তৃপ্তি আর একে অপরের প্রতি কৃতজ্ঞতা অনুভূতির। দীর্ঘ একটা কঠিন সময় তারা একসাথে পার করেছে, আর সেই পথে চলার অজান্তেই তারা তাদের সম্পর্কের আরও এক ধাপ এগিয়ে গেছে। সেদিন বিকেলবেলায় নদী তার নিজের ঘরে বসে মোবাইলে কিছু দেখছিল। এমন সময় আইন দরজায় এসে দাঁড়ায়। এই যে ম্যাডাম, কি করছেন? পরীক্ষা তো শেষ, চলো না একটু ঘুরে আসি। এতদিনের ধকলের পর একটু রিফ্রেশমেন্ট দরকার। ঘুরতে? কোথায়? যেখানে তোমার ভালো লাগে, আশেপাশে কোথাও হেঁটে আসা যাক, কিংবা কোনো কফি শপে বসে কিছুক্ষণ গল্প করা যেতে পারে। মনটা একটু হালকা হবে। যেতে তো ইচ্ছে করছে, চলো তাহলে। রেডি হতে কতক্ষণ লাগবে তোমার? আমি তো রেডিই আছি, তুমি চলো। নদীর সম্মতি শুনে আয়নের মুখ উজ্জ্বল হয়ে ওঠে। এতদিনে চাপা উত্তেজনা আর ক্লান্তির পর একটু বাইরে ঘুরে এলে ভালো লাগবে, এটা সে বুঝতে পারছিল। তাহলে সন্ধ্যাবেলায় রেডি থেকো, একটা শাড়ি পরো। কেন? শাড়ি পরার কি দরকার? এমনিতেই ভাবছি আজ আমরা দুজনে একসাথে ম্যাচিং ড্রেস পরে ঘুরতে যাব, দেখতে ভালো লাগবে। কিন্তু সেটার তো কোনো প্রয়োজন মনে করছি না, শুধু ঘুরতে যাওয়া তো। আরে তুমি ঘুরতে গেলে সেখানে দেখবে এটার প্রয়োজন আছে। আমার একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? সেটা সন্ধ্যায় দেখলেই বুঝতে পারবে। এখন বলো তুমি কোন শাড়ি পরবে?
ঠিক আছে, তাহলে আমি নীল শাড়ি পরে রেডি থাকবো সন্ধ্যাবেলায়। সন্ধ্যাবেলায় আয়ন নীল রঙের একটি পাঞ্জাবি পরে ড্রয়িং রুমে নদীর জন্য অপেক্ষা করছিল। তাদের চোখে মুখে চাপা উত্তেজনা। কিছুক্ষণ পরে সিঁড়ি দিয়ে নেমে আসে নদী। নীল শাড়িতে তাকে যেন স্বপ্নীল লাগছিল। আয়নের পলক পড়তে চায় না। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার ছেলে মেয়ে দুটোকে আজ কি সুন্দর দেখাচ্ছে, একদম যেন আকাশ থেকে নেমে আসা দুটো নীলপরি। তোরা দুজনে একটু একসাথে দাঁড়াতো, আমি একটা ছবি তুলি, এই মুহূর্তটা ধরে রাখার মতো। নদী তার আম্মুর ফোন বের করে তাদের একসাথে দাঁড় করে হাসি মুখে ছবি তোলেন। নদীর আম্মু তার ফোন বের করে তাদের একসাথে দাঁড় করিয়ে হাসি মুখে ছবি তোলেন। নদীর গাল সামান্য লাল হয়ে ওঠে। এক ধরনের মিষ্টি লজ্জায় তাদের চোখের নিচে নেমে আসে। আইন অবশ্য অবলোক দৃষ্টিতে নদীর দিকে তাকিয়ে থাকে। তার মুগ্ধতা লুকানোর কোনো চেষ্টাই করে না। তারপর তারা বাড়ি থেকে বের হয়। আজ তারা একই রিকশায় পাশাপাশি বসে। এবার তো বলো আমরা কোথায় যাচ্ছি? এতক্ষণ ধরে রহস্য করছো। আর একটু অপেক্ষা করো, লক্ষ্মীটি গেলেই দেখতে পাবে। কিছুক্ষণ পর তাদের রিকশা একটি সুন্দর পার্কের গেটের সামনে এসে থামে। তারা দুজনে একসাথে পার্কের ভেতর প্রবেশ করে। নদীর চারিদিকে তাকিয়ে মুগ্ধ হয়ে বলে, ওয়াও, এই জায়গাটা তো অনেক সুন্দর, এই সবুজ আর শান্ত। তোমার সারপ্রাইজ কিন্তু এখনো বাকি সোনা, চলো আমার সাথে। আয়ন নদীর হাত ধরে পার্কের ভেতরের দিকে হাঁটা শুরু করে। ধীরে ধীরে তারা একটি নির্জন জায়গায় এসে পৌঁছায়, যেখানে চারিদিকে ছিল ঘুটঘুটে অন্ধকার। নদী ভয়ে আয়নের হাত ধরে। আয়ান, আমার ভালো লাগছে, এখানে তো অন্ধকার কেন, চলো এখান থেকে। ঠিক সেই সময় আয়ন হাততালি দেয়, আর তার সাথে সাথেই চারপাশে গাছপালা আর ঝোপঝাড় আলোয় ঝলমল করে ওঠে। নদী বিস্ময়ের সীমা থাকে না। পুরো জায়গাটা ছোট ছোট রঙিন বাতি আর লণ্ঠনে অসাধারণভাবে সাজানো। মাঝখানে একটি ছোট্ট মঞ্চের মতো তৈরি করা, সেখানে কিছু মোমবাতি জ্বলছে। নদী মুগ্ধ হয়ে চারিদিকে তাকিয়ে থাকে। নদী মুগ্ধ হয়ে চারিদিকে তাকিয়ে থাকে। ঘোর লাগা চোখে সে আয়নের দিকে ফিরে কিছু বলবে, ঠিক তখনই আয়ন তার পকেট থেকে একটি ছোট ভেলভেটের বক্স বের করে, হাঁটু গেয়ে বসে। তার চোখে গভীর ভালোবাসা নিয়ে নদীর দিকে তাকিয়ে থাকে। সেই প্রথম দিন থেকে আমার এই হৃদয় শুধু তোমারই জন্য ধুকপুক করেছে। তোমার দুষ্টু মিষ্টি হাসি, তোমার রাগ, তোমার অভিমান সব কিছু আমার কাছে অমূল্য। আজ এই সুন্দর সন্ধ্যায় আমি তোমাকে আমার জীবনসঙ্গী হিসেবে চাই। তুমি কি আমার হবে নদী? তুমি কি আমার সাথে? নদীর চোখে জল চিকচিক করে ওঠে। এতদিন লুকানো ভালোবাসা আস্থা পূর্ণতা যেন পেতে চলেছে। তার ঠোঁটে কোণে ধীরে ধীরে হাসি ফোটে। হ্যাঁ আয়ান, আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। আয়ন আনন্দে আংটিটি নদীর আঙ্গুলে পরিয়ে দেয়। তারপর দুজনে গভীর ভালোবাসায় আবদ্ধ হয়ে রোমান্টিকভাবে দুজন দুজনকে জড়িয়ে ধরে। চারপাশে আলো আর নীরবতা যেন তাদের ভালোবাসার সাক্ষী থাকে। এই দুষ্টু ভালোবাসার আজ সুন্দর পরিণত হলো। পরের দিন সকালে নদী তার বাবা মাকে একসাথে ডেকে আনে। কিছুটা নার্ভাস, কিছুটা উত্তেজিত হয়ে সে তাদের সামনে দাঁড়ায়। পাশে সে দাঁড়ায় আয়ানও। মা বাবা, আমি তোমাদের একটা কথা বলতে চাই। আসলে আমি আয়ানকে ভালোবাসি এবং আমি আয়ানকে বিয়ে করতে চাই। নদীর কথা শুনে তার মায়ের মুখ প্রথমে গম্ভীর হয়ে যায়। তিনি যেন বিশ্বাস করতে পারছিলেন না যা শুনলেন। কি বলছিস তুই এসব? ভালো করে ভেবে দেখছিস তো? এটা কি ছেলে খেলা নাকি? না মা, আমি খুব সিরিয়াস। আমি সত্যি আয়ানকে ভালোবাসি। ও আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ তা আমি এখন বুঝতে পারছি। নদী তার মাকে বোঝানোর চেষ্টা করে, আয়নও ভালো দিকগুলো তুলে ধরে, কিন্তু তার মা প্রথমে কিছুতেই রাজি হতে চান না। কিছুক্ষণ ধরে মা ও মেয়ের মধ্যে আলোচনা চলতে থাকে। এক পর্যায়ে নদীর মা হেসে ওঠেন। আরে বোকামে, তোদের বিয়ে তো ছোটবেলা থেকেই আমরা ঠিক করে রেখেছি। কি বলছো তুমি মা? হ্যাঁ রে পাগলি, যখন তোরা ছোট ছিলি তখনই তোর বাবার সাথে আমার কথা হয়েছিল। আমরা ভেবেছিলাম তোদের পড়াশোনা শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে সব হবে, কিন্তু তোরা যখন এখন নিজেরাই এই সিদ্ধান্ত নিয়েছিস তখন আর আমাদের কি বলার থাকতে পারে? আমাদের কোনো আপত্তি নেই। সারা জীবন থাকবে? সত্যি বলছেন আন্টি? হ্যাঁ বাবা, আমার তো মনে হয় এই বাড়ির লক্ষ্মী বউ হয়ে এসেছিস তুই। আচ্ছা দাঁড়া তাহলে, আমি এখনই আয়ানের বাসায় ফোন করে খবরটা দিই।
আর আমি বরং মিষ্টির দোকান থেকে ভালো দেখে কিছু মিষ্টি নিয়ে আসি। নদী আর আয়নের মুখে তখন বাদ ভাঙ্গা হাসি। এতদিনের প্রতীক্ষার পর অবশেষে তাদের ভালোবাসার স্বপ্ন সত্যি হতে চলেছে। তাদের পরিবারও তাদের খুশিতে সামিল। চারিদিকে আনন্দের বন্যা বয়ে যায়। এরপর দু পরিবারের সম্মতিতে তাদের বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়। এক সপ্তাহ পর বিয়ের নিয়ম অনুযায়ী বিয়ের কয়েকদিন আগে বর ও কনে নিজেদের বাড়ি থাকতে হয়। তাই আয়ন মন খারাপ করে নদীর বাড়ি থেকে বিদায় নেয় এবং নিজের বাড়ির দিকে রওনা হয়। যদিও তারা একই শহরে থাকে, তবু এই কটা দিন যেন তাদের কাছে যুগের সমান মনে হয়। একে অপরের সান্নিধ্য ছাড়া সময় কাটানো দুষ্কর হয়ে পড়ে। দুজনেই ভেতরে ভেতরে অস্থিরতা অনুভব করে। রাতের নিস্তব্ধতায় যখন চারপাশ শান্ত হয়ে যায়, তখন নদীর মোবাইল বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে আয়নের নাম। হ্যালো, নদী, জেগে আছিস? এই তো কিছুক্ষণ আগে ঘুম ভেঙেছে। তুমি কি ঘুমাওনি এখনো? ঘুম আর আসে নাকি পাগলি? তোমাকে খুব মিস করছি। মনে হচ্ছে কতদিন দেখিনি তোমায়। আমারও একই অবস্থা আয়ান। প্রতিটা মুহূর্ত যেন কাটতেই চাইছে না। মনে হচ্ছে সময় থমকে দাঁড়িয়েছে। আর মাত্র 3 দিন নদী, তারপর আমরা দুজনে সবসময় একসাথে থাকবো। আর কোনো দূরত্ব থাকবে না। তুমি শুধু একটু ধৈর্য ধরো। সেদিনের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে আয়ান। আমারও তো তাই। আমার লক্ষ্মী বউ। আর 3টে দিন, তারপর সব অপেক্ষার শেষ। সাবধানে থেকো। ভালোবাসি তোমায়। ভালোবাসি তোমাকেও আয়ান। শুভরাত্রি। শুভরাত্রি আমার জীবন। ফোনের ওপরে কথোপকথন শেষ হয়, কিন্তু দুজনের মনে ভালোবাসার উষ্ণতা লেগে থাকে। দূরত্বের এই কয়েকটা দিন যেন তাদের ভালোবাসাকে আরও গভীর করে তোলে। অবশেষে সেই প্রতীক্ষিত দিনটি এসে উপস্থিত হলো। আয়নার নদীর আকদ অনুষ্ঠানের দিন। সকাল থেকেই উৎসবের আমেজ চারিদিকে। নদীর বাড়ি সেজে উঠেছে ঝলমলে আলোয়। রঙিন ফুল আর পাতায় আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলে পদচারণায় মুখরিত প্রাঙ্গণ। আয়নের বন্ধুরাও এসে জুটেছে বরযাত্রী হয়ে। তাদের হাসি খুশি মুখ আর উৎসব জানান দিচ্ছে আজকের দিনটি কতটা স্পেশাল। গেটের কাছে আয়ন গাড়ি থেকে নামতেই সাইফার আকাশ এগিয়ে এসে তার হাত ধরে টানাটানি শুরু করে। কিরে দোস্ত, আজ তো তোর লাইফ সেট। আর আমাদের পাবি কোথায়? ভাবিস না যেন ভুলে যাবি আমাদের। হ্যাঁ বৌদি, একা হয়ে গেলে মাঝে মাঝে আমাদের খবর নিস। আর আমরাও আসবো তোদের নতুন সংসার দেখতে। এই তোরা থাম তো। আজ অন্তত একটু সিরিয়াস হ। আর তোদের ছাড়া আমি চলবো নাকি? সময় পেলেই আসিস। অন্যদিকে নদীর বান্ধবীরাও সেজেগুজে অপেক্ষা করছে তাদের প্রিয় বান্ধবীর জন্য। নদীর রুমে তখন সাজগোজের প্রায় শেষের দিকে। শিলা আর মিম নদীর চারপাশে ঘুরঘুর করছে। কিরে নদী, আজ তো তোর সেই দুষ্ট ছেলেটার সাথে শুভ পরিণয়। বিশ্বাস হচ্ছে না, এত তাড়াতাড়ি সব হয়ে গেল। হ্যাঁ রে, আর দেখ তো তোকে আজ কি সুন্দর লাগছে, একদম হুরের মতন। আয়ন তো আজ তোর দিক থেকে চোখ ফেরাতেই পারবে না। আরে লজ্জা কিসের? আজ তো তোর স্পেশাল দিন। আর আয়নকে তো আমরা চিনি সেই কলেজ থেকে। ছেলেটা তোকে পাগলের মতো ভালোবাসে। তোদের জুটিটা সবসময় হিট। তোরা থামবি? কি যা তা বলছিস? আর একটু পরেই তো সবাই এসে পড়বে। প্লিজ তোরা চুপ কর। আমার কেমন কেমন লাগছে। শুভক্ষণে শেরওয়ানি পাঞ্জাবি পরিহিত আয়ন এসে পৌঁছে নদীর পাড়ের আঙ্গিনায়। তার চোখে মুখে আজ অন্যরকম এক দীপ্তি, দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণের আনন্দ। নদীর সাজসজ্জাও কোনো অংশে কম নেই। লাল লেহেঙ্গা, সোনার গহনা আর ফুলের মালাই তাকে অপরূপ দেখাচ্ছে। অবশেষে বধূ বেশে নদীর মিষ্টি হাসি যেন সকলের মন জয় করে নেয়। বান্ধবীদের টিপ্পণীতে আর তার গালও আরও লাল হয়ে ওঠে। এরপর শুরু হয় আকদ অনুষ্ঠানের মূল পর্ব। কাজী সাহেব কোরআন তেলাওয়াত করেন এবং বিয়ের নিয়মকানুন বুঝিয়ে বলেন। উভয় পক্ষের সম্মতিতে সম্পূর্ণ হয় আকদ। আত্মীয় স্বজন আর বন্ধুদের দোয়ায় তাদের নতুন জীবন শুরু হয়। চারপাশে ধ্বনিত হয় মোবারকবাদ। আয়নার নদীর চোখে মুখে আজ শুধু ভালোবাসার প্রতিচ্ছবি। তাদের দুষ্টু মিষ্টি ভালোবাসায় পরিণতি পায় এক পবিত্র বন্ধনে। অনুষ্ঠানের পর নদীর ঘরে আলো আধারিতে ভরে ওঠে। গোলাপ আর জুঁই ফুলের মিষ্টি গন্ধে বাতাস ভারী। নদীর বান্ধবীরা তাকে নতুন বধূর সাজে সজ্জিত করে বিদায় জানে। চোখে মুখে দুষ্ট হাসির ঝিলিক। লজ্জায় রাঙা নদীর মুখ আরও মায়াবী হয়ে ওঠে।
দরজার ওপাশে অধীর আঁখে অপেক্ষা করছিল আয়ান। ভেতরে প্রবেশ করতে তার চোখে পড়ে এক স্বপ্নের প্রতিচ্ছবি। নদীর স্নিগ্ধ সৌন্দর্য তার হৃদয় আপ্লুত করে তোলে। ধীরে ধীরে এগিয়ে যায় সে নদীর দিকে। নদী, তোমাকে আজ এত সুন্দর লাগছে যে আমার বিশ্বাস হচ্ছে না এটা সত্যি। তুমিও, তোমাকেও খুব সুন্দর দেখাচ্ছে। নীরবতা ছেয়ে থাকে কিছুক্ষণ, শুধু দুজনের হৃদস্পন্দনের শব্দ যেন শোনা যায়। আইন আলতো হাতে নদীর ঘোমটা সরিয়ে দেয়। তাদের চোখাচোখি হয়, দৃষ্টিতে মিশে থাকে গভীর ভালোবাসা আর দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি। আইন নদীর হাত ধরে। আজ থেকে আমরা দুজন এক হলাম নদী, সারা জীবনের জন্য। হ্যাঁ, আমার আর কোনো চাওয়া নেই। আয়ন হাত ধরে কাছে টেনে নেয়। তাদের প্রথম স্পর্শে মিশে থাকে রোমাঞ্চ আর ভালোবাসার উষ্ণতা। তারা একে অপরের দিকে তাকিয়ে হাসে। সেই হাসিতে থাকে ভবিষ্যতের স্বপ্ন আর একসাথে পথ চলার অঙ্গীকার। রাতের নীরবতা ভেঙে তার নিজেদের জীবনের গল্পে মশগুল হয়। ফেলে আসা দিনের দুষ্টামি, ভালোবাসা আর অপেক্ষার কথা তারা একে অপরের সাথে ভাগ করে নেয়। ধীরে ধীরে ভালোবাসার উষ্ণ আলিঙ্গনে তারা আরও কাছে আসে। নদী আয়নের বুকে মাথা রেখে শুয়েছিল। জান, গুড নাইট। গুড নাইট মানে? হ্যাঁ, আমার খুব ঘুম পাচ্ছে। গুড নাইট। ঘুম পাচ্ছে তাই না? দাঁড়াও, দেখাচ্ছি। নদী আয়নের বুক থেকে মাথা তুলে আয়নের ঠোঁটে কিস করবে, তখনই আয়ন বলে, এই না, একদম না। কেন, কি হয়েছে? আগের বার আমি কিস করেছিলাম বলে আমার ঠোঁটগুলো কামড়ে দিয়েছো, আর এখন নিজে থেকে কিস করতে আসছো। কে জানি আজ কি। নদী আয়নের কথা শেষ হতে দিল না। আয়নের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। আয়নও নদীকে রেসপন্স করে। আয়ন নদীকে খাটে ফেলে নদীর উপরে উঠে নদীকে কিস করছে। এক মিনিট। এই দর্শকগুলো তো দেখি অনেক লুচু, আমাদের বাসর ঘর দেখছে। আমাদের বুঝি লজ্জা করে না? এই যে দর্শক, আমার বউটা লজ্জা বেশি তো, বুঝলেন তো। এখন আপনারা আমাদের হ্যাপি এন্ডিংটা শুনে গল্পে একটা লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করে চলে যান। দর্শক, আমাদের নায়ক কি বলো বুঝলেন তো? অবশ্যই লাইক ও কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, তাহলে গল্পের শেষ অংশ শুনুন। সেই রাতে আলো আঁধারির মায়াবী পরিবেশে তাদের দুষ্টামি, ভালোবাসা পূর্ণতা পায় এক নতুন সম্পর্কের শুরুতে। তাদের বাসরাত হয়ে ওঠে ভালোবাসার এক পবিত্র মিলন ক্ষেত্র। আর এভাবে সকল বাধার ভুল বোঝাবুঝি অবসান ঘটিয়ে আয়ন আর নদীর দুষ্টু মিষ্টি ভালোবাসার এক সুন্দর পরিণতি ঘটল। তাদের সম্পর্কের শুরুতে হয়তো তিক্ততা আর দূরত্ব ছিল, কিন্তু ধীরে ধীরে একে অপরের প্রতি বিশ্বাস, সহানুভূতি আর ভালোবাসার উষ্ণতায় সেই দূরত্ব ঘুচে যায়। তাদের ভালোবাসার জয় হয়, তারা আবদ্ধ হয় এক পবিত্র বন্ধনে। এই গল্পের শিক্ষা এটা যে সত্যিকারের ভালোবাসা কখনো সহজে হার মানে না। হয়তো শুরুতে অনেক প্রতিবন্ধকতা আসে, অনেক ভুল বোঝাবুঝি তৈরি হয়, কিন্তু যদি দুটি হৃদয় একে অপরের জন্য খাঁটি হয়, তবে সব বাধা অতিক্রম করে তারা মিলিত হবে। আয়নার নদীর গল্প আমাদের শেখায় ভালোবাসার জন্য ধৈর্য ধরতে হয়, বিশ্বাস রাখতে হয়, কখনো হাল ছেড়ে দিতে হয় না। আর হ্যাঁ, ভালোবাসার বহিঃপ্রকাশ সবসময় মিষ্টি বা রোমান্টিক নাও হতে পারে। কখনো কখনো তা দুষ্টামি আর ঝগড়ার মধ্যেও লুকিয়ে থাকে। সেই ভালোবাসাকে চিনে নিতে হয়, অনুভব করতে হয় হৃদয়ের গভীর থেকে। পরিশেষে আয়নার নদীর সুখী দাম্পত্য জীবনের শুরু হোক, এই কামনাই করি। তাদের দুষ্টু ভালোবাসা যেন সবসময় তাদের জীবনে হাসি আর আনন্দ বয়ে আনে। শুভ সমাপ্তি।